ঠিক আছে, আমাদের ফেসবুক লাইভ টাইভও অ্যাক্টিভ হয়ে যাওয়ার কথা। আমরা শুরু করতে পারি মনে হয়। কার কার কি মিউটে প্রবলেম হচ্ছে? মিউটে প্রবলেম হলে একটু যে লিভ করে আবার জয়েন করো, তাহলে ঠিক হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা কি নিয়ে হচ্ছে কথা বলতেছিলাম বলো তো? আমরা রিসেন্ট টাইমে হচ্ছে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন এরকম একটা রিঅ্যাকশন নিয়ে কথা বলতেছিলাম। নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন বেসিক্যালি অ্যালকাইল হ্যালাইডের হচ্ছে রিঅ্যাকশন। অ্যালকাইল হ্যালাইডের মেইন রিঅ্যাকশন হচ্ছে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন। তো সোফার আমরা যেটা বলেছিলাম যে সাবস্টিটিউশন রিঅ্যাকশনটা, রিঅ্যাকশনের আউটকাম বা রেজাল্ট কি হবে সেটা আমরা মোটামুটি অনুমান করতে পারি। যেমন অ্যালকাইল হ্যালাইডকে যদি তুমি অ্যাকুয়াস কস্টিক পটাশ এটা দাও, তাহলে এখান থেকে হচ্ছে অ্যালকোহল তৈরি হয়, এটা আমরা জানি বা রিঅ্যাকশনটা দেখেও বোঝা যায়। এখন যদি এই রিঅ্যাকশনটাকে আমাদের এক্সপ্লেন করা লাগে যে কিভাবে এগুলো আসলো, কোনটার পর কোনটা আসলো, কে কাকে অ্যাটাক করলো, মানে ডিটেল জিনিসটা যদি জানা লাগে, তখন আমাদেরকে রিঅ্যাকশনের মেকানিজমটা হচ্ছে দেখা লাগে। তো আমাদের এখানে যে রিঅ্যাকশনটা আছে এটাকে সম্ভাব্য দুইটা ওয়েতে হচ্ছে ডিসকাস করা যায়। একটাকে আমরা বলি SN1, একটাকে আমরা বলি হচ্ছে SN2। দেন আমরা গতদিন পর্যন্ত SN1 এর যে পার্টটা সেটা বোধহয় ডিসকাস করতে পেরেছিলাম। SN1 এর মূল ফিচার কয়েকটা উল্লেখযোগ্য জিনিস হচ্ছে SN1 হচ্ছে দুইটা স্টেপে হয়। ঠিক আছে, SN1 দুইটা স্টেপে হয়, দুইটা স্টেপ আমরা দেখেছিলামও। তো কিভাবে প্রসেসটা কমপ্লিট হয় বলা হয়েছিল, একটা স্লো স্টেপ ছিল, একটা ফাস্ট স্টেপ ছিল। দেন আমরা জানতাম, উদাহরণ সহ আমরা এটা বোঝার চেষ্টা করতেছিলাম যে স্লোয়েস্ট স্টেপটা হচ্ছে ইম্পর্টেন্ট। এটা হচ্ছে সমগ্র সমগ্র যে রিয়াকশনটা সেটার রেট হচ্ছে ডিটারমাইন করে বা ঠিক করে হচ্ছে স্লোয়েস্ট স্টেপ। আবার দেখা যাচ্ছিল যে স্লোয়েস্ট স্টেপে বস্তু আছে মাত্র একটা। এখান থেকে বলা হতো যে সমগ্র বিক্রিয়াটা একটা মাত্র স্টেপ বা একটা মাত্র বস্তুর উপর হচ্ছে নির্ভরশীল। তো যেহেতু একটা মাত্র বস্তুর উপর নির্ভরশীল, এই কারণে এটাকে আমরা বলি হচ্ছে SN1 বা এক আণবিক ইউনিমলিকুলার নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন। ঠিক আছে, এরপর আমরা দেখার চেষ্টা করতেছিলাম যে SN1 এর ক্ষেত্রে সক্রিয়তার ক্রম। তো সেটা দেখে আমরা কনভিন্সড যে 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড এই ওয়েতে, মানে এইভাবে বিক্রিয়াতে আগে আগে অংশগ্রহণ করা উচিত। কারণ আমরা দেখতেছিলাম যে যত বেশি ডিগ্রি তত কিন্তু সে স্টেবল আয়ন ফর্ম করতে পারে, বা তত দ্রুত সে কার্বন আর হ্যালোজেনের মধ্যে যে বন্ড যেটা ভেঙে আসলে রিয়াকশন গুলো ইনিশিয়েট হয়, সেটা সে তত তাড়াতাড়ি হচ্ছে করতে পারবে। ঠিক আছে, তো এটা একটা ব্যাপার ছিল। আমরা বলেছিলাম যে এই নিউক্লিওফিলিক সাবস্টিটিউশনের পুরো ব্যাপারটা বোঝার জন্য আমাদেরকে আসলে SN1 SN2 দুইটাই দেখতে হবে, তাহলে কম্পেয়ার করাও সহজ যে কার জন্য কোনটা বেনিফিট, কার কোনটা লিমিটেশন, এই কম্পারেটিভ ডিসকাশন করাটা সহজ হবে। তো আজকে আমরা দেখব হচ্ছে SN2 রিয়াকশন যেটা সেটা। তো আমরা আগেও তোমাদেরকে বলছি যে SN1 বা SN2 মানে রিয়াকশন কিন্তু সেম, যে অ্যালকাইল হ্যালাইডের মধ্যে আমি অ্যাকুয়াস কস্টিক পটাশ দিব এবং একটা সাবস্টিটিউশন ভাই হবে। একটা প্রশ্ন পেন্ডিং ছিল। হ্যাঁ বলো। ওই আগের টপিকে SN1 এর একটা প্রশ্ন পেন্ডিং ছিল যে মানে হ্যালাইড গুলার মধ্যে কোনটা নিলে সবচেয়ে বেশি হবে। ও আচ্ছা আচ্ছা, কোশ্চেন পেন্ডিং ছিল বলতে মনে পড়ছে, এটা তোমাদেরকে মনে হয় আমরা একটু চিন্তা করতে বলছিলাম না, যে এখানে হচ্ছে ডিগ্রিটা ফিক্স করে দিলে কোন হ্যালোজেনের জন্য রিয়াকশনটা ফাস্টার হবে। তোমরা কোনো অ্যান্সার পাইছো? বলো আমাকে, বা মুখে বলা দরকার নাই, চ্যাট বক্সে লিখে দিতে পারো যে কোন হ্যালোজেনটা থাকলে এই রিয়াকশনটা ফাস্টার হওয়া উচিত কোন একটা পার্টিকুলার ডিগ্রির জন্য। ঠিক আছে, এটা কিন্তু তোমাদের হোমওয়ার্ক ছিল যতটুকু আমার মনে পড়ে, হোমওয়ার্ক বলতে বাসায় করার কথা ছিল। তো দেখো, সমস্যা নেই, আমরা ডিসকাস করতেছি। আচ্ছা, আমরা SN2 পার্টটা দেখি। SN2 একটা এক্সাম্পল যদি আমরা নেই, তোমাদের কার কলেজে কি অবস্থা, কোন চ্যাপ্টার পড়াচ্ছে? ভাই আমাদের চ্যাপ্টার 1 শেষ আর 1-2 দিনের মধ্যে। আচ্ছা,
ঠিক আছে, তাহলে এটা একটা রিয়াকশনের এক্সাম্পল, আমরা গতদিন ওইভাবেই দেখেছিলাম। এখন আমরা দেখবো হচ্ছে মূল মেকানিজমটা, যে এখানে আসলে হয়টা কি, কেন এটা SN1 থেকে আলাদা, মানে এই জিনিসগুলো হচ্ছে আমরা দেখতে হবে আমাদেরকে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি প্রথমে আমাদের কাছে একটা অ্যালকাইল হ্যালাইড আছে, দেন নিউক্লিওফাইলটা আমরা চিনতে পেরেছি, হয়তো নিউক্লিওফাইলটার সাথে রিয়েক্ট করে এখানে একটা অ্যালকোহল তৈরি হচ্ছে, আর হ্যালাইড বা ক্লোরাইড আয়নটা সেপারেট হয়ে যাচ্ছে। এই রিয়াকশনটা কিভাবে হয় বলে আমরা ধরে নেই, এটা খুবই ইন্টারেস্টিং ব্যাপার আর কি বেশ। সেটা হচ্ছে এই এক্সাম্পলটা আমরা কোন একটা কারণে তোমাদেরকে ফার্স্ট ইয়ারে দেখাইছিলাম, এটা তোমাদের মনে থাকার কথা না হয়তো, আবার ঘাটতে গেলে হয়তো তখন চোখে পড়লে বুঝতে পারবা। ফার্স্ট থিং হচ্ছে উপরের লাইনটা আসলে ভুল, অলরেডি আমরা যেভাবে লিখেছি এইভাবে লিখলে এই রিয়াকশনটা আসলে হবে না। এই রিয়াকশনে ওইচটাকে আসলে লেফট সাইডে হচ্ছে লিখতে হবে, রাইট সাইডে লিখলে ওইচটা মানে ভুল মিনিং ক্যারি করে। এটার কাহিনীটা হচ্ছে আমরা এখানে যেটা ধরে নেই, নিউক্লিওফাইলটা প্রথমে এই যে কার্বন আর হ্যালোজেনের মধ্যে কার্বনটা তো ধরো আংশিক পজিটিভ, হ্যালোজেন পার্টটা হচ্ছে আংশিক নেগেটিভ, পার্শিয়ালি নেগেটিভ। তো প্রথম স্টেপ হিসেবে আমরা যেটা জানি বা যেটা ধরে নেই যে নিউক্লিওফাইলটা যে এই সেন্ট্রাল কার্বন যেটা আছে, কেন্দ্রে যে কার্বনটা আছে সেটাকে হচ্ছে অ্যাটাক করে, সেটাকে হচ্ছে উড়ে উড়ে এসে তার সাথে হচ্ছে বন্ধন করতে চায়। তো ফার্স্ট থিং হচ্ছে নিউক্লিওফাইল এই কার্বনের দিকে হচ্ছে উড়ে উড়ে আসবে এটাকে অ্যাটাক করার জন্য। এখন এই যে হাইড্রক্সিল গ্রুপটা বা নিউক্লিওফাইলটা কার্বনটাকে অ্যাটাক করার জন্য যে উড়ে উড়ে আসবে, তো এটার ফিজিবিলিটি মানে এটা সম্ভব নাকি সম্ভব না, এই অ্যাসেসমেন্ট এই চেকিং আমাদেরকে করতে পারতে হবে মানে কেমিক্যাল নলেজ দিয়ে। যেমন আমরা যে যদি বলে দেই যে এই প্রথম জায়গায় যেটা দেখা যাচ্ছে, যে এইখানে যেটা দেখা যাচ্ছে যে এই হাইড্রোক্সাইডটা যে যদি কার্বনটাকে অ্যাটাক করতে চায়, আমরা বলে দিতে পারি এই অ্যাটাকটা ঠিকমতো হবে না, হাইড্রোক্সিল ঠিকমতো কার্বনটাকে অ্যাটাক করতে পারবে না। এখন তোমরা চিন্তা করে বলো তো কেন পারবে না? স্টেরিক বাধা। স্টেরিক বাধা। ভালো করে চিন্তা করো। গুড, স্টেরিক বাধা। স্টেরিক বাধা মানে কি বুঝায় বলো, ভেঙে বলো। বড় মূলকের উপস্থিতির কারণে আগত মূলক আসতে যে বাধা অনুভব করে সেটা স্টেরিক বাধা। রাহাত তো মোটামুটি একেবারে যেইভাবে বলে দিছিলাম একেবারে ওইভাবেই বলছো। তুমি কি এটা মুখস্থ রেখে বললা নাকি দেখে বললা? না ভাই, আমি মাত্র এটা খাবার অনেকবার নিলাম, বলা সামনে হয়েছে কিছু আমাদেরকে। নাই। হ্যাঁ, না মানে অনেকবার বলা হয়েছে, বাট মানে রাহাত যেভাবে কোট করছে জিনিসটা ঠিক এইভাবেই বলা হয়েছিল আর কি, ওইটা নিয়ে বেশ চমকিত হইলাম। ঠিক আছে, গুড। এইখানে কথা ছিল যে বড় মূলক থাকলে এখানে আগত মূলক অ্যাপ্রোচ করতে সামনের দিকে আগাতে যে বাধাটা পায় এটাকে স্টেরিক বাধা বলে। এখানে স্টেরিক বাধা কিভাবে হচ্ছে, মানে কেন তুমি এটাকে স্টেরিক বাধা বলতে পারতেছো? এখানে আছে হচ্ছে হাইড্রোজেন, এখানে আছে হচ্ছে ক্লোরিন। তো আমাদের তো পিরিয়ডিক টেবিল বা পর্যায় সারণী নিয়ে একটা মোটামুটি আইডিয়া আছে, হাইড্রোজেন তো সবচেয়ে ছোট অ্যাটমটা, আর ক্লোরিন কিন্তু সেই তুলনায় বড় অ্যাটম। তো এগুলা কিন্তু নিজেরও বুঝতে হবে যে হাইড্রোজেন অ্যাটম তো চতুর্দিকে ছড়ানো ছিটানো, তো এখান থেকে যখন হাইড্রোক্সিলটা কার্বন পর্যন্ত যেতে চাইবে তখন এই জায়গায় কিন্তু জায়গা আসলে অনেক কম পাবে, যেহেতু ক্লোরিনের সাইড ঘেঁষে ওকে হচ্ছে যেতে হয়। তো এই কারণে হাইড্রোক্সিল এই দিক থেকে যাওয়াটাকে আমরা বলতেছি হচ্ছে রং ডিরেকশন, ভুল দিক। আরেকটা জিনিস হচ্ছে এই দিক থেকে যাওয়া বলতে আমরা আসলে কি বুঝাচ্ছি, আমি তো চিত্র এঁকে তোমাদেরকে দেখাচ্ছি যে এই দিক থেকে, বাট খাতায় লিখবা কিভাবে, মানে এই দিক মানে কোন দিক, এটা কিভাবে বলা হবে? এটাকে বলা হবে ক্লোরিন মূলকটা যেদিকে আছে, হাইড্রোক্সিল যদি সেই পার্শ্ব থেকে সেই সাইড থেকে অ্যাটাক করে, তখন এই অ্যাটাকটা আসলে খুব ভালো হবে না, কনভেনিয়েন্ট ধাক্কা হবে না, ডিউ টু দা লিটল স্পেস ইট গেটস। ঠিক আছে, যে এই ছোট্ট জায়গা দিয়ে যেহেতু ওকে কার্বন পর্যন্ত পৌঁছাতে হচ্ছে, এটা খুবই আনসাকসেসফুল ওয়েতে আগাবে এই প্রসেসটা। ঠিক আছে, তার মানে সবাই আমরা এটা জানি। আর কোনো রিজন বলা সম্ভব এটা ছাড়া? এটাও ঠিক বলছে, এটাকে আমরা স্টেরিক বাধা বা স্টেরিক হিন্ড্রেন্স বলি। আর কোনো প্রবাবল রিজন আছে যে কেন এদিক থেকে হাইড্রোক্সাইডটা আগালে আসলে খুব ভালো কিছু হবে না? ক্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা অনেক বেশি। হ্যাঁ, মানে জিনিসটাকে আর সহজে বলা যায় যে দেখো হাইড্রোক্সাইড যেটা আসতেছে সেটা নিজেও নেগেটিভ চার্জ ক্যারিয়ার, নেগেটিভ চার্জ নিয়ে আসে। এইখানে সামনে যাকে ঠেলেও আগাচ্ছে ক্লোরিন বা ক্লোরাইড, সেটাও কিন্তু ডেল্টা মাইনাস। তো আলটিমেটলি ও যে এখানে ঠেলাঠেলি করে সামনের দিকে আগানোর চেষ্টা করবে, এটা ওর জন্য কোনো সুবিধাজনক পার্ট না। নেগেটিভ নেগেটিভ রিপালস হয়েও কিন্তু সরে টরে যাওয়ার চেষ্টা করবে অনেক সময়। তো এগুলা মিলায় আমরা বলতে পারি ওভারঅল হাইড্রোক্সাইডের অ্যাপ্রোচ করার ডিরেকশন এটা ঠিক না। কোনটা ঠিক না? ক্লোরিন যেদিকে আছে সেদিক থেকে যেন হাইড্রোক্সাইড না আগায়। ওকে, তাহলে ঠিক ডিরেকশন কোনটা? আমরা ঠিক ডিরেকশন দাবি করতেছি এইটাকে,
যে ক্লোরিন যেই পাশে আছে, হাইড্রোক্সাইড যদি তার বিপরীত দিক থেকে আগমন করে, অ্যাপ্রোচ করে, সামনের দিকে আসে, এটাকে আমরা বলতেছি হচ্ছে অ্যাপারেন্টলি সঠিক দিক, এদিক থেকে আগালে বিক্রিয়ার সম্ভাবনা আমরা বেশি দেখতে পাচ্ছি। ঠিক আছে, কি কি কারণ দেখো, এখানে প্লাস ডিরেক্টলি মাইনাসটা বরাবর যাচ্ছে, এখানে স্পেসও অনেক বেশি আগের বারের থেকে। তো বোঝাই যাচ্ছে এবার বেশ রিজনেবল, বিক্রিয়াটা হয়ে যাওয়ার সম্ভাবনা আগে থেকে অনেক বেশি। তো এখানে তাই হয়, হাইড্রোক্সাইডটা উড়ে উড়ে প্রথমে কার্বনটাকে হচ্ছে অ্যাটাক করে। তাহলে আগের বার আমরা আগাতেই পারতেছিলাম না, বিক্রিয়াটা ইনিশিয়েটই হচ্ছিল না, এবার বিক্রিয়াটা অ্যাটলিস্ট ইনিশিয়েট হচ্ছে, সূচনা হচ্ছে। ক্লোরিন রেডিক্যালটা যেদিকে আছে তার বিপরীত দিক থেকে হাইড্রোক্সাইডটা উড়ে উড়ে যাবে, এরকম প্ল্যান নিয়ে হাইড্রোক্সাইডটা যাচ্ছে। দেন কথা হচ্ছে মানে হোয়াটস নেক্সট, ধাক্কা দিলে কি বিক্রিয়া হয়ে যায়? আমরা ছোটবেলা থেকে কি জানি যে কোন একটা বিকারক বা ফার্স্ট পার্টে যে বিভিন্ন থিওরি আমরা পড়ে আসছি রিয়াকশনে, সেখানে কি বলা আছে, কোন দুইটারই বিক্রিয়ক সংস্পর্শে বা কন্টাক্টে আসলে ধাক্কা খেলেই বিক্রিয়া হয়ে যায়, নাকি এখানে আরো কাহিনী আছে বলতো? ভাই একটা শক্তি দেওয়া লাগে আর নির্দিষ্ট দিক থেকে আসা লাগে। হ্যাঁ, এবং আরো কিছু মূল্যবান জিনিস তোমরা বলো নাই, যেটা তোমরা জানো, সেটা হচ্ছে ধাক্কা খেলেও আসলে বিক্রিয়া হয় না, ধাক্কা খেলে সে কিছুক্ষণ হচ্ছে লটকে থাকে, তাই না? ওই যে সক্রিয় জটিল বলে না, এরকম একটা স্টেজে এসে সে কিছুক্ষণ আটকায় থাকে, থেকে হচ্ছে সে আবার ডিসিশন নেয় সে কি আসলে এই বিক্রিয়াটা করতে চায় নাকি চায় না। ওই যে মনে আছে, শক্তি বাঁধার একেবারে চূড়ান্ত বিন্দুতে প্রচন্ড শক্তি নিয়ে সে কিছুক্ষণ ওয়েট করে যে আসলে এই বিক্রিয়াটা তার করা ঠিক হবে নাকি হবে না। তারপর তার যদি মনে হয় বিক্রিয়াটা কমপ্লিট করা উচিত, সে সুন্দর করে কমপ্লিট করে। যদি তার মনে হয় রিয়েকশন থেকে তার আসলে ভালো কিছু হচ্ছে না, সে অনেক সময় রিয়েকশন ফরওয়ার্ড দিকে অ্যাপ্রোচ না করে সে আবার আগের জায়গায় ফেরত চলে আসতে পারে, রিয়েক্টেন্ট বা বিক্রিয়ক ফেজে ফেরত আসতে পারে। এগুলো কি মনে আছে তোমাদের? ওই যে অবস্থান্তর অবস্থা তত্ত্ব নামে একটা তত্ত্ব ছিল, একটু মনে করার চেষ্টা করো সবাই, মনে টনে পড়ে কিনা। যদি মনে পড়ে তাহলে আমরা এই কথাগুলো বলতে পারি, হাইড্রোক্সাইড আগাবে, এসে এসে যেটা করবে সে কার্বনের সাথে নতুন করে একটা বন্ড তৈরি করার চেষ্টা করবে। তো কার্বনের সাথে যদি সে একটা নতুন বন্ড তৈরি করার চেষ্টা করে, তাহলে কার্বনের তো হাত হয়ে যাবে পাঁচটা, তার মানে তাকে দুইটা কাজ একসাথে করতে হবে। একটা বন্ধন তৈরি করার কাজেও তাকে হাত দিতে হবে, আবার আরেকটা বন্ধন একটু উইকও করে ফেলতে হবে বা ভেঙেও ফেলতে হবে। দেখাই যাচ্ছে এখানে ওএইচ এর সাথে যে বন্ধনটা, এটা সে আস্তে আস্তে ফর্ম করার চেষ্টা করতেছে, গঠনের চেষ্টা করতেছে। আর ক্লোরিনের সাথে যে পূর্ববর্তী বন্ধনটা তার ছিল, প্রিভিয়াস যে বন্ডটা ছিল, এটা সে আস্তে আস্তে উইক করে ফেলতেছে বা ভেঙে ফেলার চেষ্টা করতেছে। এটাকে হচ্ছে আমরা আমাদের ওই যে মধ্যবর্তী অবস্থা বলতেছি। এই ধাপে কি হবে, এই ধাপটা খুব মানে চিরস্থায়ী টাইপ কিছু না, লম্বা সময় পারসিস্ট করবে এরকমও না, থেকে যাবে না, এটা খুব তাড়াতাড়ি ডিসিশনটা মেক করবে কি করা উচিত, ডানে বামে কোন দিকে যাওয়া উচিত। সো যদি রিয়াকশনটা কমপ্লিট হয় তাহলে আমরা বুঝতেছি যে সে আসলে এই বন্ডটা হচ্ছে স্ট্রং করে আর এই বন্ডটা সে হচ্ছে ভেঙে ফেলে। তো আলটিমেটলি আমরা এখান থেকে কি পাবো? এরকম দুই পিস যৌগ পাবো। এইভাবে হচ্ছে রিয়াকশনটা কমপ্লিট হয়। এই যে মেথডটা দেখো, ঠিকই মানে তুমি যদি বেশি কাহিনী বাদ দিয়ে বিক্রিয়ক আর উৎপাদের দিকে ফোকাস করো, তাহলে দেখবা যে অ্যালকোহল এবং ক্লোরাইড আয়নই পাওয়া যাচ্ছে, যেটা পাওয়ার কথা ছিল। কিন্তু SN1 এ যেই অ্যাপ্রোচে আগাচ্ছিল, যে যে ঘটনা সে ঘটাচ্ছিল, সেখান থেকে কিন্তু এই অ্যাপ্রোচটা ডিফারেন্ট। এখানে নিউক্লিওফাইল আসলো, নিউক্লিওফাইল এসে বসে পড়লো, পুরোনো বন্ডটাকে ভেঙে দিল এবং কম্পাউন্ডটা কিন্তু ফর্ম হয়ে গেল। এইভাবে হচ্ছে পুরো জিনিসটা কমপ্লিট হলো। ঠিক আছে, এইটাকে আমরা বলতেছি হচ্ছে SN2। এটাকে আমরা কেন SN2 বলবো, এটা কি কেউ বলতে পারবা? মানে ওই চিন্তা করে যে SN1 বলার সময় আমরা কি কি বলেছিলাম, সেই কনটেক্সটটাকে SN2 কেন বলা যাবে? বিক্রিয়াটা জি। দুইটা ইয়ের উপর নির্ভরশীল। হ্যাঁ, প্রথমত পার্থক্যকরণ যদি করি, আমরা SN1 শুরু করেছিলাম এই কথাটা বলে যে SN1 এর একটা মূল প্রপার্টি বা বৈশিষ্ট্য হচ্ছে এটা দুইটা ধাপে সম্পন্ন হয়। SN2 এর ক্ষেত্রে কিন্তু ধাপ দুইটা না, ধাপ কয়টা বলো তো? একটা, একটা মাত্র ধাপেই পুরো বিক্রিয়াটা কমপ্লিট হয়। আবার আগের রিয়াকশনে মধ্যবর্তী কোনো সাবস্টেন্স বলে কোনো কিছু ছিল না, অন্তর্বর্তী বা মধ্যবর্তী কোনো যৌগ তৈরি হয় নাই SN1 এর ক্ষেত্রে।
SN2 এর ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি মাঝখানে একটা ট্রানজিশন আছে, কিছু সময়ের জন্য সে অন্য একটা যৌগ অবস্থায় ওয়েট করে, তারপর সে মূল যৌগটা হচ্ছে তৈরি করে। তাহলে SN1 2 ধাপে হয়, SN2 1 ধাপে হয়। SN1 এ কোনো মধ্যবর্তী অবস্থার অস্তিত্ব থাকে না, কিন্তু SN2 তে অবশ্যই একটা মধ্যবর্তী অবস্থা থাকবে। এখন একটা মাত্র ধাপে যদি সম্পন্ন হয় তাহলে সেই ধাপে আমরা কয়টা বস্তুকে এখানে পার্টিসিপেট করতে দেখতেছি? এখানে আমরা অ্যালকাইল হ্যালাইডটাকেও দেখতে পাচ্ছি, এখানে আমরা নিউক্লিওফাইলটাকেও দেখতে পাচ্ছি। তার মানে এই বিক্রিয়াতে বা এই বিক্রিয়ার যে গতি বা রেট, এটা কয়টা বস্তুর উপর ডিপেন্ডেন্ট? দুইটা বস্তুর উপর ডিপেন্ডেন্ট, বোথ অ্যালকাইল হ্যালাইড এন্ড দ্য নিউক্লিওফাইল। তো দুইটা বস্তুর উপর যেহেতু ডিপেন্ডেন্ট, এই কারণে এই বিক্রিয়াটাকে বলা হচ্ছে SN2 বা বাইমলিকুলার বা দ্বিআণবিক কেন্দ্রাকর্ষী প্রতিস্থাপন। ঠিক আছে? লিখে রাখো, আমি এগুলা না লিখি। এই বিক্রিয়ার হার অ্যালকাইল হ্যালাইড এবং নিউক্লিওফাইল উভয়ের উপর হচ্ছে নির্ভরশীল। তো দুইজনের উপর যেহেতু নির্ভরশীলতা আছে, সেই কারণে আমরা এটাকে SN2 রিঅ্যাকশন বলবো। তাহলে SN1 এবং SN2 মানে আমরা কিছু সংখ্যক পার্থক্য তোমাদেরকে বলার চেষ্টা করলাম, আশা করি সেন্স মেক করতেছে এবং দুইটা প্রক্রিয়া তোমরা বুঝতে পারছো। কারো প্রশ্ন থাকলে বলে ফেলো, আদারওয়াইজ আমরা আগেরটার মতোই জানার চেষ্টা করব। SN2 এর ক্ষেত্রে সক্রিয়তার ক্রম, রিঅ্যাক্টিভিটি সিরিজ। ভাইয়া হ্যাঁ বলো। ভাইয়া মানে SN1 মানে দ্বিতীয় যে SN2 ওইটা কেন SN1 এর মতো বিক্রিয়া করে নাই, বা কখন SN1 এর মতো করে হ্যাঁ কখন হ্যাঁ হ্যাঁ SN2 এর হ্যাঁ, মতো করে? আমরা ওই যে ওইটাতেই আসতেছি, ওই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য এই জিনিসটা জানাও দরকার আর কি, যে SN2 এর ক্ষেত্রে সক্রিয়তার ক্রম, কোন অ্যালকাইল হ্যালাইড গুলি ফেভার পাবে বা কারা আসলে প্রতিকূলে থাকবে, এটা বের করার এটা একটা ভালো 0 টপিক। ডিগ্রি বা 1 ডিগ্রি। বলতো মানে SN2 এর ক্ষেত্রে সক্রিয়তার ক্রম বলতে আগে আমরা বরং বুঝি এই বিক্রিয়াটার সাকসেস কিসের উপর ডিপেন্ড করে। SN2 বিক্রিয়ার সাকসেস ডিপেন্ড করে হাইড্রোক্সিল কত স্মুথলি, কত ফাস্টলি সে কার্বন পর্যন্ত পৌঁছাতে পারে এবং বন্ধনটা করতে পারে। তাহলে এই ক্ষেত্রে মূল ফ্যাক্টরটাকে মানে সক্রিয়তা নির্ধারণ করার ফ্যাক্টরটা কোনটা বলতো? স্টেরিক বাধা। স্টেরিক বাধা। যদি স্টেরিক বাধার পরিমাণ বেশি হয় তাহলে রিঅ্যাকশনটা স্লো হয়ে যাবে, আর যদি স্টেরিক বাধার পরিমাণ হচ্ছে কম হয় তখন আমরা দেখলাম যে খুবই স্মুথলি সবকিছু আগাতে থাকে এবং রিঅ্যাকশন হয়ে যায়। তাহলে বলতো এখানে আমরা যদি 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড নেই, মিথাইল মিথাইল মিথাইল, তাহলে স্টেরিক বাধা কি বেশি হবে নাকি কম হবে? বেশি। বুঝতেছো? মানে হাইড্রোজেন তো একটা ছোট কণা, কিন্তু এখানে যদি আমরা মিথাইল নেই, মানে একটা কার্বন এবং 3টা হাইড্রোজেন, তো এই জায়গাগুলো তো আর অনেক চেপে আসবে তখন, তার মানে স্টেরিক বাধার পরিমাণ কিন্তু অনেক বাড়বে। বড় মূলক থাকলে তো স্টেরিক বাধা বাড়ে। স্টেরিক বাধা বাড়লে কি রিঅ্যাকশনের গতি বাড়বে নাকি কমবে? কমবে। কমবে। তার মানে এখানে সবচেয়ে ভালো স্মুথলি বিক্রিয়া করবে হচ্ছে যদি ছোট ডিগ্রি কোনো অ্যালকাইল হ্যালাইড হয়, যেমন ধরো মিথাইল ক্লোরাইড সবচেয়ে ছোট মিথাইল হ্যালাইড, এটা এখানে সবচেয়ে স্মুথলি বিক্রিয়া করবে। দেখো এই জন্য এক্সাম্পলটা আমরা মিথাইল ক্লোরাইড নিয়েই করছি। তারপর যথাক্রমে 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড, 2 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড এবং হচ্ছে 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড। রিজনটা তোমরা বুঝতেছো? রিজনটা হচ্ছে কিসের উপর নির্ভরশীল? স্টেরিক বাধার উপর। ডিগ্রি বাড়তে থাকলে স্টেরিক বাধা বাড়ে, স্টেরিক বাধা বাড়লে বিক্রিয়ার গতি কমে যায়। তাহলে এটা একটা পার্থক্যকরণের জায়গা। দেখা যাচ্ছে যে SN1 এর ক্ষেত্রে সক্রিয়তার ক্রমটা ছিল 3 to 1, SN2 এর ক্ষেত্রে সক্রিয়তার ক্রমটা হচ্ছে 1 to 3। তো জুবাই যে প্রশ্নটা করছিল যে সেই প্রশ্নটার একটা আংশিক উত্তর এখানে আছে। যে জুবাইয়ের প্রশ্ন ছিল যে কোন একটা বিক্রিয়া আমি যদি বুঝে থাকি আর কি, যে কোন একটা বিক্রিয়া SN1 হবে না SN2 হবে, বা কোন বস্তুগুলো SN1 এর পথে যাবে কোন বস্তুগুলো SN2 এর পথে যাবে। তো এই উত্তরগুলো কিন্তু এখন একটু একটু ক্লিয়ার হওয়া উচিত। যেমন তোমার কাছে যদি একটা 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড থাকে, তার মূল প্রেফারেন্সটা কোনটা হবে, SN1 নাকি SN2? SN1। SN1। আবার ডিগ্রি যদি ছোট হয়, মিথাইল ক্লোরাইড বা 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড যদি হয়, তখন সেটা চুজ করতে চাইবে হচ্ছে SN2। তো খুব কমন আইডিয়াটা বের করা গেল যে 3 ডিগ্রি বা বড় ডিগ্রির হলে SN1, আর ছোট ডিগ্রির হলে হচ্ছে SN2। ঠিক আছে, এটা একটু মাথায় রাখো, এগুলা কিন্তু স্টেম বোঝার জন্য কাজে দিবে। তোমাকে বলবে যে স্টেমে একটা যৌগ আছে, তো যৌগটা দেখে তো তুমি 1 2 3 কত ডিগ্রি সেটা বের করতে পারবা। তারপর গ বা ঘতে বলবে যে এই বস্তুটি যদি নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন দেয়
সে তার সম্ভাব্য পথ কোনটা সেটা আলোচনা করার জন্য। তো তখন কিন্তু র্যান্ডমলি এটা লিখে আসলেই হবে না, তখন কিন্তু তোমাকে যৌক্তিক কারণ সব ব্যাখ্যা করতে হবে যে যে অ্যালকাইল হ্যালাইড দেওয়া আছে সেটা কেন 3 ডিগ্রি বা কেন 1 ডিগ্রির দিকে বা কেন SN1 বা SN2 এর দিকে হচ্ছে মুভ করতে পারে। ঠিক আছে, তাহলে 3 ডিগ্রি টাইপ হলে মূল প্রেফারেন্স হচ্ছে SN1, 1 ডিগ্রি বা ছোট ডিগ্রি হলে হচ্ছে SN2। তাহলে ঘাপলাটা কারে নিয়ে হয় বলতো নর্মালি? মিডল ম্যান। 2 ডিগ্রি টাইপ জিনিসপত্রগুলি, 2 ডিগ্রি টাইপ জিনিসপত্র বুঝতেছো, এটার উপর আমাদের পুরোপুরি কন্ট্রোল নাই, ওটা যখন ইচ্ছে SN1 যখন ইচ্ছে SN2 এইভাবে হচ্ছে পিক করে। আমরা ওপেন টু এভরিথিং, আমরা দুইটাই এক্সপ্লেন করে দিয়ে আসি। ঠিক আছে, তো প্রশ্ন তোমাকে বেসিক্যালি 2 ডিগ্রি দিবে না কখনো, তোমাকে হয় 1 ডিগ্রি বা 3 ডিগ্রি এরকমই দিবে। বাট তারপরে যদি স্পেসিফিক্যালি কারো কিউরিসিটি থাকে যে 2 ডিগ্রি একটা অ্যালকাইল হ্যালাইড যদি হয়, এটা আমাদের দিক থেকে চিন্তা করার কোনো সুযোগ আছে কিনা যে এটা আসলে কোন SN1 নাকি SN2 কোনটা প্রেফার করে, এটা একটু উত্তর আমরা তোমাদেরকে দিব, বাট এটা খুবই মানে দূরবর্তী উত্তর আর কি। কারণ কাছের উত্তর হচ্ছে আসলে বিক্রিয়া সে যেই পথেই যাক অ্যান্সার তো সেমই দিবে, সো আলটিমেটলি এটা খুব ইম্পর্টেন্ট কিছু না। বাট 2 ডিগ্রির জন্য যেহেতু আমাদের SN1 SN2 দুইটাই আসলে ক্যান্ডিডেট, দুইটা যে কোনোটাই হইতে পারে, তখন আমরা যেটা করি ডিগ্রির দিকে নজর না দিয়ে বিক্রিয়ার যে জার মানে যেই সিস্টেমটায় বিক্রিয়া হচ্ছে সেই সিস্টেমের অন্যান্য জিনিসপত্রগুলো আসলে আমরা দেখার চেষ্টা করি। যেমন এখানে কি বলবো, ধরো স্ট্রেংথ অফ নিউক্লিওফাইল, নেচার অফ সলভেন্ট, ডিফারেন্ট কিছু জিনিসপত্রের উপর তখন আমাদেরকে নজর রাখতে হয়, দেখতে হয়। আশেপাশে জিনিসপত্র দিয়ে আসলে কিছুটা বোঝা যায় যে বিক্রিয়াটা কোন দিকে যেতে পারে। প্রথমটা হচ্ছে স্ট্রেংথ অফ নিউক্লিওফাইল, বাংলায় বললে নিউক্লিওফাইলের শক্তি। তুমি যে নিউক্লিওফাইলটা ব্যবহার করতেছো এখন পর্যন্ত কিন্তু আমরা SN1 কেউ পিক করবে নাকি SN2 পিক করবে এই অ্যান্সারটা দিতে চাচ্ছে কি দিয়ে বলো তো? অ্যালকাইল হ্যালাইডটা দিয়ে। এখন অ্যালকাইল হ্যালাইডের সাথে একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস তো এই বিক্রিয়াগুলোতে থাকে, নিউক্লিওফাইল। তো নিউক্লিওফাইলের শক্তিমত্তা দিয়ে আসলে চেক করা যায় যে আসলে এই বিক্রিয়াটা কোন পথে যাওয়ার চেষ্টা করতেছে। কিভাবে চেক করা যায় এটা মুখস্থ না বলে আমরা তোমাকে একটু আইডিয়া দিতে পারি, তো তোমার অনেকদিন মনে থাকবে যে কিভাবে এটা চেক করতে হয়। দেখো, মানে এইভাবে চিন্তা হয়তো করো নাই আগে, বাট চিন্তা করার সুযোগ আছে এখানে। নিউক্লিওফাইলটা হচ্ছে আমার নতুন ক্যান্ডিডেট যে মেইন বস্তুর ভিতরে এসে বসতে চায়। মেইন বস্তুতে আগে থেকে ছিল হচ্ছে হ্যালোজেন, তাহলে তুমি চিন্তা করো এখানে কম্পিটিটর কোন দুইটা, হ্যালোজেন আর হাইড্রোক্সাইড, এই দুইটা হচ্ছে বেসিক্যালি আমাদের কম্পিটিটর। একটাকে সরাই দিয়ে কিন্তু আরেকটা এসে এখানে কিন্তু বসে পড়ছে। ঠিক আছে, এই জিনিসটা মাথায় রাখি যে হ্যালোজেন আর হাইড্রোক্সাইড হচ্ছে এখানে কম্পিটিটর, হ্যালোজেনটাকে সরাই দিয়ে হাইড্রোক্সাইড চলে আসাটাই হচ্ছে এখানে বটম লাইন, শেষ পর্যন্ত এই ঘটনাটাই ঘটে। এখন তুমি যদি SN1 আর SN2 মানে খুব নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে দেখো যে আসলে কিভাবে কম্পিটিটর গুলা একটা আরেকটাকে সরাই দিয়ে জায়গাটায় বসে পড়ছে, তুমি নিজে চিন্তা করো দুইটা কম্পিটিটর নর্মালি কি টাইপের বিহেভ করে। একটা হচ্ছে যে একটা কম্পিটিটর আরেকটা কম্পিটিটরকে সরাই দিয়ে বসতে চায়, তো আইদার হচ্ছে যদি একটা কম্পিটিটর খুবই অ্যাগ্রেসিভ নেচারের হয়, কনফিডেন্ট এবং শক্তিশালী হয়, সে নিজেই যে ওই কম্পিটিটরকে মারধর করে ওখান থেকে সরাই দিতে পারে। ঠিক আছে, তো এটা হচ্ছে এক অ্যাপ্রোচ, যে ডিরেক্ট অ্যাকশন, যে সে কোনো ভায়া চ্যানেল অথরিটির থ্রুতে যাবে না, সে ডিরেক্ট নিজের গার্ড নিজের হচ্ছে এনার্জি দিয়ে সে হচ্ছে কম্পিটিটরকে ফাইট টাইট করে ওটাকে সরাই দিয়ে তার জায়গায় বসে পড়বে। এটা ইট ক্যান বি অ্যাপ্রোচ, ওয়ান অ্যাপ্রোচ। অ্যানাদার অ্যাপ্রোচ হচ্ছে যে সে খুবই ডিসেন্ট মডারেট ভদ্র সভ্য, সে হচ্ছে ডিরেক্ট কম্পিটিটরের সাথে ফাইট করাটা তার সাথে যায় না। সে যেটা করবে সে প্রপার অথরিটিকে জানাবে, ফ্যামিলিকে জানাবে, অথরিটি বলি যে সেখানে যে জানাবে যে ওই কম্পিটিটর মানে অথরিটিকে সে ম্যানেজ করার চেষ্টা করবে, সে ডিরেক্টলি কম্পিটিটরের সাথে কোনো ফাইটে যাবে না। তো দুই ভাবে কাজটা হইতে পারে, যে সেন্ট্রাল বডি বা অথরিটি সে হচ্ছে কনভিন্স হয়ে এক কম্পিটিটরকে সরাই দিয়ে জায়গা ফাঁকা করবে, আরেকজন এসে ধরো বসে পড়বে, এটা হচ্ছে একটা কাজ। আর আরেকটা হচ্ছে কম্পিটিটর একটাই যে নিজেরাই ফাইট টাইট করে ধরো সরাই দিয়ে একটা একটাকে সরাই দিল। এখন একটু যদি তোমরা ভালো করে দেখো SN1 আর SN2 ঠিক এরকম দুইটা অ্যাপ্রোচে ঘটছে। কোনটা কোন অ্যাপ্রোচ দেখো তো? এই যে SN1 এইখানে দেখো তো ক্লোরিন আর হাইড্রোক্সাইডে কখনো দেখা হয়েছে একটা বিক্রিয়াতে? হয় নাই। প্রথমে বিক্রিয়াতে মানে এইভাবে চিন্তা করতে পারো, হাইড্রোক্সাইড হচ্ছে কার্বনকে ম্যানেজ করার চেষ্টা করছে যে ভাই ক্লোরিন কিন্তু খুব ভালো কণা না এখানে বসে থাকার জন্য। তো যদি ধরে নেই যে হাইড্রোক্সাইড প্রপারলি কার্বনকে ম্যানিপুলেট করতে পারছে,
এখানে কিন্তু তাই হচ্ছে, দেখো স্টেপ ওয়ানে কার্বন বরং ক্লোরিনটাকে হচ্ছে আগে রিলিজ করে দিচ্ছে, রিলিজ করে জায়গা ফাঁকা করতেছে, সেই ফাঁকা জায়গায় সে কিন্তু হাইড্রোক্সাইডটা বসতেছে। সো SN1 আমরা যদি বলি, মানে কি লিখলে ভালো হয় বলো তো? ঠিক আছে, বেশ শান্তিপূর্ণ পদ্ধতিতে এই প্রবলেমটা সলভ হয়েছে, কম্পিটিটরের মধ্যে ফাইট হয় নাই। তোমরা তোমাদের ভাষায় যেভাবে লিখতে ভালো লাগে লিখে রাখো খাতায়, বুঝলেই হচ্ছে যে SN1-এ ক্লোরিন এবং হাইড্রোক্সাইড যে দুটা কম্পিটিটর ছিল, তাদের মধ্যে কোনো ফাইট হয় না, ইভেন তাদের মধ্যে কোনো দেখাও হয় নাই। যদি আমরা স্টেপ ওয়াইজ বলি, একটা স্টেপে ক্লোরিন বের হয়ে গেছে, পরের স্টেপে এসে হচ্ছে হাইড্রোক্সাইড বসে, যখন সবকিছু স্টেজ রেডি তখন এসে হাইড্রোক্সাইড বসে পড়ছে। তো এটা হচ্ছে মোর ডিসেন্ট এবং সোশ্যাল ওয়েতে প্রবলেমটা সলভ হয়েছে। আর তুমি যদি SN2 দেখো, আজকে আমরা যেটা দেখলাম, এইখানে দেখবা ডিরেক্ট অ্যাকশন। হাইড্রোক্সাইড যখন ফিল করছে যে এত ধানাই পানাই করে অথরিটিকে জানানোর টাইম নাই, আমি হচ্ছে বেটার ক্যান্ডিডেট, সো ক্লোরিন মানে হ্যাভ টু লিভ, ঠিক আছে। সো হাইড্রোক্সাইড ডিরেক্টলি এসে কার্বনটাকে অ্যাটাক করতেছে, ওই যে একদিক থেকে হাইড্রোক্সাইড অ্যাটাচ হচ্ছে, আরেক দিক থেকে ক্লোরিনটা ধরো লিভ করতেছে মলিকিউল থেকে বা অণু থেকে। সো এইটা কিন্তু মোর ডেসপারেট এবং অ্যাগ্রেসিভলি হচ্ছে। ঘটনা বোঝা যাচ্ছে? মানে ঘটনা দেখে কি তোমরা বুঝতেছো, মানে ঘটনাটাকে যে এভাবে ডিসক্রাইব করা যায় বা এইভাবে দেখা যায়? তাহলে বলো তো, মানে এই এই ঘটনাটা দেখে বলা যাবে যে SN1 আর SN2 কোন ক্ষেত্রে আসলে নিউক্লিওফাইলটা মানে শক্তিশালী আশা করি আমরা? নিউক্লিওফাইল যদি শক্তিশালী হয়, সে কি SN1 ফলো করা উচিত নাকি SN2 ফলো করা উচিত, এটা বলো। SN2। SN2। সো এইটা হচ্ছে মূল ব্যাপার, যে তুমি নিউক্লিওফাইল কোনটা ইউজ করতেছো খুব ইম্পর্টেন্ট ব্যাপার। নিউক্লিওফাইল যদি খুবই দ্রুত কাজ করতে পারে, অ্যাগ্রেসিভ শক্তিশালী হয়, তাহলে এরা সাধারণত SN2 হচ্ছে ফলো করে। তো বইতে তো তোমাকে এটা বোঝানোর চেষ্টা করবে না, বইতে হয়তো কোনো একটা জায়গায় লেখা থাকবে যে নিউক্লিওফাইল যদি শক্তিশালী হয় সেক্ষেত্রে এটি SN2 অনুসরণ করে। তো কেন করে আমরা এটা তোমাকে একটু আইডিয়া দেওয়ার চেষ্টা করলাম, বাট এগুলা খুবই মাইনর রিজন, ঠিক আছে, বাট বইতে এগুলা পাবা, এগুলো কিন্তু MCQ এর জন্য কাজে লাগবে। এই ওভারঅল এই টপিকটা মারাত্মক ইম্পর্টেন্ট, এই যে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন টপিকটাই মারাত্মক ইম্পর্টেন্ট, বই থেকে একেবারে মানে খেয়ে ফেলতে হবে লিটারেলি, ঠিক আছে, এখানে যেন কোনো গ্যাপ ট্যাপ না থাকে, সবকিছু পড়তে হবে লাইন বাই লাইন, MCQ এর জন্য এটা ইম্পর্টেন্ট, ঠিক আছে। ভাইয়া এই স্ট্রেংথটা কি ওই অ্যানায়নের সিরিজ অনুযায়ী ফলো করে? না না, এটা ভালো কথা বলছো যে স্ট্রেংথটা আমরা কিভাবে বুঝবো। স্ট্রেংথটা আমরা NIN সিরিজ দেখে বুঝবো না, এটা ডিফারেন্ট একটা জায়গা থেকে বুঝতে হবে। এই উত্তরটা দিচ্ছি, আমরা এই উত্তরটা একটু পরে দিচ্ছি, মানে আগে সবগুলো একটু বলে শেষ করে নেই, বাট এটা আমরা একটু তোমাকে আইডিয়া দিতে পারবো যে কিভাবে ঘটনাটা ঘটে, কোনটাকে শক্তিশালী বলতেছে এটা বোঝা যাবে। নেচার অফ সলভেন্ট, দ্রাবক কোন পরিবেশে বিক্রিয়া হচ্ছে, সেই জারের মধ্যে অন্য কোনো লিকুইড আছে কিনা, সেটার নেচার কি, এগুলোর উপরও ডিপেন্ড করবে যে আসলে বিক্রিয়াটা কি SN1 এর দিকে ধাবিত হবে নাকি SN2 এর দিকে ধাবিত হবে। একটা নতুন জিনিস দেখো, নতুন জিনিস না মানে খেয়াল করার জিনিস হচ্ছে SN1 আর SN2 এর মধ্যে পুরো ধাপটা গুলা যদি ফলো করো, কোন প্রসেসে আয়ন তৈরি হয়েছে আর কোন প্রসেসে খুব একটা আয়ন টায়ন তৈরি হয় নাই বলতো। SN1 এ আয়ন হয়েছে। SN1 এ হচ্ছে একেবারে স্পেসিফিক্যালি কিছু কার্বোক্যাটায়ন অ্যানায়ন এরকম কিছু জিনিসপত্র পাওয়া গেছে, SN2 তে ওরকম ক্লিয়ার কোনো আয়ন টায়ন তৈরি হয় নাই। তো যেই সলভেন্ট দ্রাবকের কথা হচ্ছে, যেই পরিবেশে বিক্রিয়া করার কথা বলা হচ্ছে, এটা যদি পোলার দ্রাবকে বিক্রিয়া হয় তাহলে বলো তোমরাই মানে কোন মেথডটা প্রায়োরিটি পাবে তখন। SN1। SN1 2 কেন? পোলার মানে তো অলরেডি প্লাস মাইনাস আছে, তো যেই বিক্রিয়াগুলোতে প্লাস মাইনাস তৈরি হয় সেই বিক্রিয়াগুলো কিন্তু আকর্ষণ টাকর্ষণ ভালো করতে পারবে এবং তৈরি হওয়ার একটা প্রবণতা ভালো দেখাবে। তো দ্রাবক যদি পোলার নেচারের হয় বিক্রিয়া স্থলে, সেক্ষেত্রে SN1 হচ্ছে প্রেফারেন্স পায়। আর রেট ইকুয়েশন এটা নিয়ে বেশি কিছু বলার নাই, এটা ফার্স্ট পার্টে আমরা তোমাদেরকে অনেক পড়াইছিলাম, যে একটা বিক্রিয়ার যে মনে আছে রেট ইকুয়েশন মানে হচ্ছে রেট বা গতিবেগ ইকুয়াল টু কে ইন্টু রিয়াক্টেন্ট 1 পাওয়ার এম ইন্টু রিয়াক্টেন্ট 2 পাওয়ার এন, এইভাবে একটা করে ইকুয়েশন লেখা যায়। ঠিক আছে, একটু আবার সবাই দেখে নিও ফার্স্ট পার্ট থেকে, এগুলো বলে আমরা এখন সময় নষ্ট করতে চাই না। এই রিয়াকশনের রেটের যে ইকুয়েশন এটা দেখে দেখো আসলে বলে দেওয়া যায় যে সে কি SN1 ফলো করবে নাকি SN2 ফলো করবে। একটা ছোট্ট টিপস হচ্ছে, এখানে SN1 মানে হচ্ছে ফার্স্ট অর্ডার রিয়াকশন, প্রথম ক্রম বিক্রিয়া, আর SN2 মানে হচ্ছে দ্বিতীয় ক্রম বিক্রিয়া। তো তোমরা ফার্স্ট পার্টের লেকচার ঘেটে ক্রম বের করার ব্যাপারটা একটু রিকল করে নিও, যে ক্রম কিভাবে বের করা যায়। আমরা তোমাদেরকে কিছু গ্রাফ টাফ দেখাইছিলাম, আমরা তোমাদেরকে রেট ইকুয়েশন থেকে কিভাবে
বের করা যায়, অনেক কিছু দেখাইছিলাম এগুলো নিয়ে। তো অত ডিটেল লাগবে না, শুধু আইডিয়াটা থাকলেই হলো যে আমাদের কাছে যদি ম্যাথমেটিক্যালি কোনো একটা বিক্রিয়ার রেট ইকুয়েশন থাকে, গতি সমীকরণ থাকে, বেগ সমীকরণ, হার সমীকরণ, যেটাই বলো, এই সমীকরণ দেখে দেখো কমেন্ট করা যাবে। যদি বিক্রিয়াটা প্রথম ক্রম বিক্রিয়া হয়, ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন হয়, তাহলে এটা হচ্ছে SN1। আর যদি এটা সেকেন্ড অর্ডার রিঅ্যাকশন হয় বা দ্বিতীয় ক্রম বিক্রিয়া হয়, তাহলে এটা হচ্ছে SN2। ঠিক আছে, এইভাবে হচ্ছে চেক করা সম্ভব। ঠিক আছে, তাহলে এখন আমাদের ওই ছোট্ট প্রশ্নটা বাকি আছে। জুবাই যেটা প্রশ্ন করছো যে শক্তি কেমনে বুঝবো। লীরা যেমন প্রশ্ন করছো যে এসএন। 1 3 হ্যাঁ বলো। 1 ডিগ্রি আর 3 ডিগ্রি নিয়ে কাজ করতেছি, 0 ডিগ্রিও তো আছে আবার। মানে আমরা তো দেখতেছি 3 ডিগ্রি আর 0 ডিগ্রিটা এই পাচ্ছে, তো মাঝখানে থাকার কথা তো 1 আর 2। তো সেক্ষেত্রে শুধু 2টা নিয়ে লিখতেছি আমরা। 1 কি তাহলে 0 ডিগ্রির মাঝখানে মতোই আছে এবং বেসিক্যালি 2টা। 1 আর 2 না, 0 আর 1 তো ছোট, দুইটা একই বিহেভ করবে। 3 হচ্ছে বড়, সেটাও একই বিহেভ করবে। 2 হচ্ছে মাঝামাঝি, ছোট না বড় না। তুমি তো নিশ্চয় হচ্ছে পরিসংখ্যানের আচ্ছা আচ্ছা। ভিত্তিতে হচ্ছে মাঝামাঝি চিন্তা করছো, যে 4টা জিনিস থাকলে মাঝখানে দুইটা হচ্ছে মধ্যবর্তী। জিনিসটা তো ওইভাবে চিন্তা করলে হবে না। আমরা যে জায়গায় সিদ্ধান্ত নিতে কনফিউজড, শুধু সেটা নিয়ে তো আলোচনা হবে। 0 আর 1 দুইটাই হচ্ছে ছোট ডিগ্রির, ওগুলোর জন্য কোনো চিন্তার কিছু নাই। আর 3 ডিগ্রি হচ্ছে সব বড় বড় মূলক নিয়ে গঠিত, সেটাও বিহেভিয়ার কি হবে সেটা আমরা বুঝি। 2 ডিগ্রি হচ্ছে আমাদের সেন্সে মাঝামাঝি আর কি। মাঝামাঝি বলতে সে এই পার ওই পার কোনো পারেই পড়ে নাই। জি ভাই, ওকে। বুঝছো? আচ্ছা, লীরা হচ্ছে একটা প্রশ্ন আমাকে লিখে পাঠাইছো যে SN2 তে ডিগ্রি ফিক্সড রেখে হ্যালোজেন চেঞ্জ করলে সক্রিয়তার ক্রম কেমন হবে। হ্যাঁ, ওগুলো আমরা দেখবো, আমরা তো প্রথমটাই ধরে এখনো দেখে শেষ করি নাই। এখানে অবশ্যই ওই প্রশ্ন আসার চান্স কম, বাট SN1 এর জন্য এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট, ওটা দিতে পারে MCQ তে। তাহলে এইখানে একটা প্রশ্ন বাকি ছিল আমাদের, যে নিউক্লিওফাইল, ওইটার দৃঢ়তা হচ্ছে কিভাবে বুঝবো। নিউক্লিওফাইলের দৃঢ়তা বেসিক্যালি বোঝা যাবে, ওইটা ঠিক বলছো, যে নেগেটিভ চার্জ ধারণ করে এই কণাগুলোর মধ্যে আমাদেরকে তুলনাটা হচ্ছে করতে হবে। করতে হবে আর হচ্ছে এইভাবে। জুবাইরের প্রশ্নটাকে আরেকবার একটু বলবেন, কি প্রশ্ন জুবাইরের উত্তর প্রশ্ন দিতে হচ্ছে ওই যাচ্ছেন? যে আমরা বলছি না যে নিউক্লিওফাইল শক্তিশালী হলে SN2 হবে, তো নিউক্লিওফাইল যে শক্তিশালী এটা কিভাবে বুঝবা, বা নিউক্লিওফাইলের শক্তি বলতে কি বোঝায়। রাহাত বুঝছো? জি ভাই, ওকে। ঠিক আছে, জিনিসটা এইভাবে চিন্তা করো যে আমরা তো দেখবো নিউক্লিওফাইল হিসেবে হয়তো হাইড্রোক্সাইড অথবা অ্যালকোক্সাইড, এরকম কোন একটা মূলক যে আক্রমণ করতেছে। এখন শক্তির তুলনাটা কিভাবে করা হবে দেখো চিন্তা করে, যে পানি, হাইড্রোক্সাইডটাকে অন্য অর্থে কি বলা যায়, পানির অনুবন্ধী ক্ষার বলা যায়, এসব আইডিয়া তো আমাদের আছে। তো হাইড্রোক্সাইডকে বলা হবে কনজুগেটেড বেজ অফ ওয়াটার, বা অনুবন্ধী ক্ষার, পানির অনুবন্ধী ক্ষার। আর অ্যালকোহলের যে ব্যাপারটা, এটাকে আমরা বলবো হচ্ছে, অ্যালকোক্সাইড আয়নটাকে আমরা বলবো হচ্ছে অ্যালকোহলের অনুবন্ধী ক্ষার। ঠিক আছে, এখন মানে আমরা কি এই তথ্যটা সবাই জানি, জানি তো অবশ্য বটেই, মানে মনে আছে কিনা যে কোনো অ্যাসিড যদি শক্তিশালী হয় তার অনুবন্ধী ক্ষারটা কেমন হয়, ইকুয়ালি শক্তিশালী হয় নাকি দুর্বল হয়। দূর। দুর্বল, মানে বিষয়টা আমরা জানি, ধর্মটা হচ্ছে উল্টা। মেইন বস্তুটা শক্তিশালী হলে অনুবন্ধীটা হয় দুর্বল, মেইনটা দুর্বল হলে অনুবন্ধীটা হয় শক্তিশালী। তাহলে এইখানে যদি আমাদেরকে কেউ এটা প্রশ্ন করে যে এই যে হাইড্রোক্সাইড একটা নিউক্লিওফাইল, অ্যালকোক্সাইড একটা নিউক্লিওফাইল, এখানে শক্তিশালী কোনটা, তাহলে উত্তরটা কোন দিক থেকে আসতে পারে বলতো। যে পানি আর অ্যালকোহলের মধ্যে বরং আমরা শক্তিমত্তা বের করতে পারি, যে ধরো এসিড হিসাবে বা ক্ষার হিসাবে, এখানে এসিড হিসাবে বলতে হবে, এসিড হিসাবে হচ্ছে কোনটা দুর্বল। এসিড হিসেবে যেটা দুর্বল সেটার অনুবন্ধী ক্ষার বা এই যে হাইড্রোক্সাইড অ্যালকোক্সাইড যে মূলকটা, সেটা কিন্তু আবার হবে হচ্ছে শক্তিশালী আক্রমণ করার ক্ষেত্রে। জুবাই কি বুঝতে পারতেছো? তাহলে প্রশ্ন আসলে জি। অনুবন্ধী ক্ষার বা নেগেটিভ গুলোর মধ্যে কোনটা শক্তিশালী, সেটা থেকে বের হয়ে যাচ্ছে যে এখানে কোনটা উইকার, সেটা সেখানে চলে আসছে প্রশ্নটা। এখন এই দুইটার মধ্যে কোনটা উইকার কোনটা স্ট্রঙ্গার, এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তো আবার একটা রাশি আছে, কে এ, মনে আছে বোধহয় তোমাদের। যেমন আমি যদি শুধু এই কেসটা সলভ করার চেষ্টা করি, যে পানির কে এর মান মানে KW হচ্ছে 10⁻⁻14। ঠিক আছে, ওই আয়নিক গুণফলটা। আর অ্যালকোহল ইথানল যদি নাও, এটার আয়নিক গুণফল এপ্রক্সিমেটলি 10⁻⁻16 এর মতো। তাহলে ছোট্ট করে একটু উত্তর দাও সবাই, যে 10⁻⁻14 আর -16 এর মধ্যে কোনটা বড় আর কোনটা ছোট।
-14 বড়। বুঝতেছো সবাই? এখানে হচ্ছে -14 হচ্ছে বড়, তাহলে -14 যদি বড় হয় তাহলে এখানে ওয়াটার হচ্ছে শক্তিশালী অ্যাসিড, অ্যালকোহলটা হচ্ছে উইক। আবার অ্যালকোহলটা যদি উইক হয় তাহলে বলো তো, সরি, হাইড্রোক্সাইড আর অ্যালকোক্সাইডের মধ্যে কোনটা হচ্ছে স্ট্রঙ্গার? অ্যালকোহল। অ্যালকোক্সাইড যেটা সেটা হচ্ছে স্ট্রঙ্গার। তো আইডিয়াটা বুঝতে পারলেই হয়। আর এটা হচ্ছে ক্লু যে কিভাবে আমরা চিন্তা করি। তো আমাদের কাছে ইনফরমেশন আছে, ডাটা আছে, তুলনা করার মতো টপিক আছে, এগুলো দিয়ে আমরা ওই যে নিউক্লিওফাইলের মধ্যে কোনটা শক্তিশালী, কোনটা কি অবস্থা, এই জিনিসগুলা বের করে নিতে পারি। ঠিক আছে, তাহলে এখানে অনেকগুলো জিনিস নিয়ে কথা হয়েছে, ডিসকাশনের সময় পার্থক্য, ছোটখাটো খুঁটিনাটি অনেক কিছু নিয়ে কথা বলা হয়েছে, এগুলো একটু মাথায় রাখো, লিখে লিখে রাখো। আর একটা পেন্ডিং প্রশ্ন ছিল যে আমরা এখানে কোন একটা হ্যালাইড বা কোন একটা ডিগ্রিকে যদি লক করি তাহলে কোনটা আসলে তাড়াতাড়ি বিক্রিয়া দিবে। এইটা আসলে ডিসাইডেড উত্তর, অলরেডি এটা নিয়ে আলোচনা করা হয়েছে অন্য টপিকের সময়, যে তুমি যদি একটা অ্যালকাইল হ্যালাইড নাও, এই বন্ধনটা বেসিক্যালি কোন বন্ধনটা, কোন দুইটা পরমাণুর মধ্যে আছে এই বন্ধনটা? এই বন্ধনটা আছে হচ্ছে কার্বন আর হ্যালোজেনের মধ্যে। তো তুমি কার্বন ফ্লোরাইড, কার্বন ক্লোরাইড, কার্বন ব্রোমাইড এবং কার্বন আয়োডাইড এই বন্ধনগুলা নিয়ে কথাবার্তা বলার চেষ্টা করতেছো। এই বন্ধন বা এই যৌগ কোনটা কত তাড়াতাড়ি বিক্রিয়া দিবে ডিপেন্ড করে এই বন্ধনটা কত তাড়াতাড়ি ভাঙবে। তাহলে এই সিগমা বন্ধন এখানে সবচেয়ে শক্তিশালী কোনটা, সবচেয়ে উইক কোনটা, এটা কি আমরা বের করতে পারি? এটা তো আমরা শিখছিলাম। জি কিভাবে ভাইয়া। করে বলো তো? অরবিটালের সিমিলারিটি, তাই শক্তিশালী না? হচ্ছে কার্বন ফ্লোরিন। হ্যাঁ, এখানে কার্বন হচ্ছে টোয়াইস পি অরবিটাল দিয়ে বন্ধন করে, ফ্লোরিন টোয়াইস পি, ক্লোরিন থ্রাইস পি, ব্রোমিন 4p, আয়োডিন হচ্ছে 5p। আমরা বলছিলাম কার্বন ফ্লোরিনের মধ্যে বন্ধনটা হচ্ছে এখানে স্ট্রংগেস্ট, তো এই বন্ধনটা ভাঙবে সবচেয়ে দেরিতে এবং বিক্রিয়া সবচেয়ে স্লোলি হবে। আর কার্বন আয়োডিনের ক্ষেত্রে বন্ধনটা হচ্ছে উইকেস্ট এবং ভাঙবে তাড়াতাড়ি, বিক্রিয়াটা হবে তাড়াতাড়ি। ঠিক আছে। আর লীরা ওই যে প্রশ্ন করতেছিল যে 2 ডিগ্রির ক্ষেত্রে কি হবে, মানে ব্যাপারটা বোধহয় বুঝছো, 2 ডিগ্রিতে আসলে কার্বন হ্যালোজেনের বন্ধন মোটেও ইম্পর্টেন্ট কিছু না, মানে এই বন্ধনটার উপর আসলে পুরো বিক্রিয়াটা ডিপেন্ড করে না। বিক্রিয়াটা ডিপেন্ড করে বেসিক্যালি হাইড্রোক্সাইড কত স্ট্রংলি এবং কত ফাস্টার এসে কার্বনকে অ্যাটাক করতে পারে। ওই কারণে 2 ডিগ্রির জন্য আমরা হ্যালাইডের পার্টটা আসলে চিন্তাই করি না, কারণ হ্যালাইডের উপর জিনিসটা ডিপেন্ড করে না। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের SN1 SN2, এই হচ্ছে আমাদের অ্যালকাইল হ্যালাইড। সবাই একটু 30 সেকেন্ড টাইম নাও, চিন্তা করো কারো কোনো প্রশ্ন আছে কিনা। ভাইয়া, হ্যাঁ বলো, শুনতেছি। নিউক্লিওফাইলের স্ট্রেনটাকে আমরা অ্যাসিড দিয়ে কেন চিন্তা করলাম, অ্যাসিড ক্ষার দিয়ে কেন চিন্তা করলাম, মানে স্ট্রেনটার সাথে সম্পর্কটা ঠিক কিভাবে বুঝি নাই। আহ না, মানে জিনিসটা হচ্ছে কিরকম, তুমি যখন দুইটা বস্তুর মধ্যে বিক্রিয়া চিন্তা করতেছো তোমাকে তো আলটিমেটলি কোনো না কোনো জায়গায় তো বিক্রিয়াটাকে সিমিলারিটি নিয়ে খুঁজতে তো হচ্ছে। তো যেটা নেগেটিভ চার্জের কণা উড়ে উড়ে যাচ্ছে, কোন একটা বস্তুকে অ্যাটাক করতেছে, তুমি যখন ওই যে লুইসের থিওরি পড়ছো অ্যাসিড ক্ষারের, সেই থিওরিতে কি বলা ছিল যে এসিড হচ্ছে মানে ক্ষার হচ্ছে যারা ইলেকট্রন দেয় আর এসিড হচ্ছে যারা ইলেকট্রন নেয়। তো তুমি যদি চিন্তা করো একটা নিউক্লিওফাইল যখন উড়ে যাচ্ছে কাউকে ইলেকট্রন দেওয়ার জন্য বা নেগেটিভ চার্জ দিয়ে অ্যাটাক করার জন্য, তুমি আলটিমেটলি এই বিক্রিয়াটাকে একটা এসিড ক্ষারের বিক্রিয়ার সাথে তুলনা করে নিতে পারো। মানে তোমার তো শুধু দরকার ওইটাই যে কোন কোনটা কত অ্যাগ্রেসিভলি হচ্ছে উড়ে উড়ে যাচ্ছে। তো এই জি কারণে ভাই, ওইভাবে বুঝছি চিন্তা ভাই। করলেও জিনিসটা মিলে যায় আর কি। বুঝেছো? ঠিক আছে, দেখো আর কোনো প্রশ্ন মাথায় আসে কিনা তোমাদের। বইতে কিন্তু SN1 SN2 অনেক সামনের দিকে, মানে আমরা যেই লেভেল যেই জায়গায় সেটা পড়লাম, বইতে হয়তো প্রথম 10 পেজের মধ্যেই তুমি SN1 SN2 পেয়ে যাবা।
তো যারা বই টই মাঝে মধ্যে খুলো হয়তো কিছুটা ডিসকমফোর্টের মধ্যে ছিল, এগুলো কিন্তু আস্তে আস্তে এখন মানে পরিচিত জিনিসপত্র আসতে থাকবে আর কি। দেখি আমরা তোমাদেরকে তোমাদের শর্ট সিলেবাসটা একটু শেয়ার দিই, এটা মাঝে মাঝে দেখা ভালো সবাই মিলে। কলেজে কিছু বলে শর্ট সিলেবাস নিয়ে, মানে পরীক্ষার কোশ্চেন টোশ্চেন কোথেকে করবে কি করবে এসব? ভিকারনেস স্যার কেউ আছো বিপ্লব স্যার এখানে? আজকে হ্যাঁ, বিপ্লব স্যার কি বলে? বিপ্লব স্যার আজকে বললো যে মানে মেইনলি অ্যাডমিশনের প্রশ্ন নাকি শর্ট সিলেবাস থেকে করার সম্ভাবনা অনেক বেশি। আচ্ছা, ঠিক আছে। ও আচ্ছা, হ্যাঁ, সানজিদার সময় হচ্ছে ভিকারনেস স্যার, ওটা খুঁজতেছিলাম। আপু তোমাদের কি কলেজ টলেজ চলতেছে? মানে তোমাদের সিলেবাসের ব্যাপারে কিছু জানি না, তো তোমাদের কি হচ্ছে, কি পড়াচ্ছে না পড়াচ্ছে, যদি তোমার কাছে আপডেট ভাইয়া থাকে। আমাদের তো সেকেন্ড চ্যাপ্টারই পড়াচ্ছিল। আচ্ছা, ফার্স্ট চ্যাপ্টারটা কি শেষ, বা অন্য কোনো চ্যাপ্টার থার্ড ফোর্থ? ভাইয়া ফার্স্ট চ্যাপ্টার শেষ আর থার্ড ফোর্থ তো শুরু করে নাই। আর আমাদের প্রি টেস্টের সিলেবাস দিয়েছে, কেমিস্ট্রিটা দেয়নি এখনো। আর ডেটও আচ্ছা বলেনি, ডিসেম্বরের লাস্টে অথবা জানুয়ারির দিকে হবে। আচ্ছা, ঠিক আছে। যে যেটাই পাও সিলেবাস টিলেবাস গুলো আমাদের সাথে একটু শেয়ার করে রাখো, মানে গ্রুপে দিলেই হবে। তো আমরা একটু আপডেটেড থাকলাম আর কি, যে কাদেরকে কি পড়াচ্ছে, কিসের উপর এক্সাম নিবে। ঠিক আছে, আমরা এটা কি যেন দেখার কথা ছিল, শর্ট সিলেবাস অ্যালিফেটিক ও অ্যারোমেটিক যৌগের সংযোজন। আচ্ছা, একটু দেখি আমরা মানে কি কি আমাদের দেখা হলো আর কি কি পার্ট বাকি আছে, তো আমরা ট্রাই করবো ওগুলাকে একটু আগে পিছে করে নিতে। অ্যালিফেটিক অ্যারোমেটিক, অ্যারোমেটিক পার্টটা পুরোটাই বাকি আছে, তো এটা আমার মাথায় আছে। অ্যালিফেটিক যৌগের সংযোজন, ইলেকট্রোফিলিক নিউক্লিওফিলিক, বলতো কোন পার্টটা হয়েছে আর কোন পার্টটা হয় নাই? ইলেকট্রোফিলিক সংযোজন হয়ে গেছে অ্যালকিন এবং অ্যালকাইন পড়ার সময়, নিউক্লিওফিলিক সংযোজনটা এখনো হয় নাই। তো এটা একটা পার্ট, এটা আমাদের মাথায় রাখতে হবে। তারাও এটা আমি একটু কাট কপি পেস্ট করে রাখি। ভাইয়া বিজারণ নিয়ে একটা প্রশ্ন ছিল। হ্যাঁ হ্যাঁ, বলো। ভাইয়া বইয়ে লেখা আছে যে জিঙ্ক আর হাইড্রোক্লোরিক অ্যাসিড এটা তো আছে, আর তার সাথে আছে সোডিয়াম ও অ্যালকোহল, এটা দিয়ে বিক্রিয়াটা কেমন হবে একটু দেখাই দিলে ভালো হতো, মানে বুঝতেছিলাম না। কিসের বিজারণ যেন? মানে এই যে যে অ্যালকাইল অ্যালকাইল হ্যালাইড। হ্যালাইডের? আচ্ছা, জি, মানে একই রেজাল্ট আসে না অ্যালকেন টাইপের কিছু মানে মানে? বিক্রিয়াটা দেওয়া নাই আর কি, জাস্ট বলছে যে এইসব বিক্রি বিজারক দিয়েও হবে, মানে সেম অ্যালকেন ও উৎপন্ন মানে হবে। তোমাকে তো বিজারক দিয়ে তো আমরা কোনো বিক্রিয়া দেখাই নাই, মানে বিজারকের চেঞ্জ টেঞ্জ তো আর দেখানো হয় নাই তোমাদেরকে কোনোটাই। তো তোমার কাজ তো সিম্পল, তুমি শুধু অ্যারো চিহ্নের উপরে হচ্ছে সোডিয়াম আর অ্যালকোহল লিখে রাখবা আর কি। ওইটাই বুঝতে চাচ্ছিলাম যে উৎপাদক বা অন্য কোনো জায়গায় কোনো চেঞ্জ পাইছো কিনা। যদি উৎপাদনীয় কোনো কনসার্ন না থাকে, শুধু হচ্ছে বিজারকটা কি করে, বিজারকের কোনোটাতে কোনো অ্যাক্টিভিটি আমরা দেখি নাই। তুমি শুধু যেটা করবে অ্যারো চিহ্নের উপরে সোডিয়াম আর অ্যালকোহল লিখে রাখবা। এগুলা খুবই সেকেন্ডারি টার্সিয়ারি টাইপের হচ্ছে বিজারক আর কি, এগুলো খুব পরিচিত বা ফেমাস বিজারক না। বুঝছো জুবাইর? এখানে কি মানে ওই যে হাইড্রোজেনকে সোডিয়াম প্রতিস্থাপিত করে আর ওইখান থেকে জার্মান হাইড্রোজেন উৎপন্ন হয়? না, ওইটা তো না জেনে বলতে পারবো না, মানে সব বিক্রিয়াতে তো জার্মান হাইড্রোজেন তৈরি হয় না। কিছু কিছু হচ্ছে জার্মান হাইড্রোজেন তৈরি করে, কোনোটা হচ্ছে আবার তোমার ওই যে জটিল যৌগ টৌগ তৈরি করার মাধ্যমে হচ্ছে করে। ওই জন্যই বলতেছিলাম ওই পার্টটা কিছুটা অপ্রাসঙ্গিক আসলে, বুঝছো? মানে বিজারক কিভাবে কাজ করে এটা খুবই কমপ্লেক্স টাইপের টপিক, এক এক বিজারক এক এক ভাবে ইন্টারনালি কাজ করে। আমাদের মূল দরকার হচ্ছে ওইটা বোঝা। তুমি দেখবা আমরা কিন্তু বিজনের প্রসেসের মধ্যেও জার্মান টার্মান নিয়ে কোনো কথা বলি নাই। আমরা শুধু বলছিলাম যে হাইড্রোজেন এসে বসবে টসবে, ওইভাবে হচ্ছে সলভ করার চেষ্টা করতেছিলাম। বুঝছো? তাও যদি তোমার বিশেষ কিউরিসিটি থাকে, এটা আমার আলাদাভাবে খোঁজ টোজ নিয়ে দেখতে হবে, মানে কোনো জায়গায় এটার ব্যাপারে কিছু বলা টলা আছে কিনা, দেখে দেখে হয়তো তোমাকে বলতে পারবো আর কি। কিন্তু এটা বলতে পারি, এটা মানে তোমার জন্য খুবই অপ্রাসঙ্গিক হবে আর কি।
ঠিক আছে, তাহলে আমাদের এখানে অ্যালিফেটিক যৌগের ইলেকট্রোফিলিক পার্ট হচ্ছে ডান, নিউক্লিওফিলিক পার্টটা বাকি আছে। প্রতিস্থাপনের নিউক্লিওফিলিক পার্টটা ডান, ইলেকট্রোফিলিক পার্টটা বাকি আছে। আর অপসারণ সমানুকরণ বেনজিনের বাকি যে বিক্রিয়াগুলো সেগুলো তো আস্তে ধীরে আসবে। ঠিক আছে, তাহলে আমাদের আপাতত টার্গেট করা উচিত হচ্ছে এই যেই দুইটা মিসিং পার্ট এখানে আছে, একটা হচ্ছে নিউক্লিওফিলিক বিক্রিয়ার সংযোজন আর ইলেকট্রোফিলিক বিক্রিয়ার হচ্ছে প্রতিস্থাপন, এই দুইটা জিনিস হচ্ছে পড়তে হবে। এর বাইরে আমরা একটা এডিশনাল প্রতিস্থাপন শেষ করে ফেলছি, কিন্তু এটা এই বুলেট পয়েন্টের আন্ডারে দেখা যাচ্ছে না, সেটা হচ্ছে ফ্রি রেডিক্যাল প্রতিস্থাপন। অ্যালকেনের প্রতিস্থাপন আমরা যখন পড়েছিলাম, এটা কিন্তু ফ্রি রেডিক্যাল প্রতিস্থাপন ক্যাটাগরির মধ্যে পড়ে আর কি। আর নিচে হচ্ছে আমাদেরকে ওই যে প্রস্তুতি টাইপ বিক্রিয়া টিক্রিয়া যেগুলো জানতে হবে সেটা একটা লিস্ট দেওয়া আছে। এখানে দেখো অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, অ্যালকাইল বা অ্যারাইল হ্যালাইড, এটা আমাদের ডান। অ্যালকোহল, ইথার, অ্যালডিহাইড, কিটোন, কার্বক্সিলিক অ্যাসিড, এরকম কিছু জিনিস হচ্ছে এখানে বাকি আছে। ঠিক আছে, ভাই অ্যালকাইল হ্যালাইডের একটা বিক্রিয়া মনে হয় বাকি আছে, অপসারণটা। হ্যাঁ অপসারণ হচ্ছে আমরা দেখবো। অপসারণ আসলে কিছু পার্ট দেখানো হয়েছে, ওই কারণে এটা আমরা এখনই দেখতেছি না আর কি। অপসারণ কথা মনে আছে তোমাদের? ওই যে অ্যালকিন প্রস্তুতির সময় তোমাদেরকে টানা অনেকগুলো অপসারণ বিক্রিয়া দেখানো হয়েছিল, ওই যে অ্যালকাইল হ্যালাইডের অপসারণ, তারপর হচ্ছে অ্যালকোহলের অপসারণ, ডাই হ্যালাইডের অপসারণ। ঠিক আছে, তো ওগুলো যে আপাতত কাজ চলবে, বাট আমরা এখানে কৌশল টৌশল সহ মানে মেগা অপসারণ যেটা সেটা হচ্ছে দেখবো অন্য টপিকের সাথে। ঠিক আছে, এইখানে পড়ার জন্য সুবিধাজনক জিনিস হচ্ছে এইমাত্র আমরা ধরো অ্যালকাইল হ্যালাইডের একটা টপিক মানে বেশ লাস্ট 1-2 দিন ধরে পড়তেছিলাম। এটা দেখে দেখে আমরা সিদ্ধান্তে আসছিলাম এটার এসএন বিক্রিয়া দেওয়া উচিত, মানে মূল বিক্রিয়াটা হওয়া উচিত নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন, কেন্দ্রাকর্ষী প্রতিস্থাপন। এই ব্যাপারে তোমাদের কোনো মতামত? যে ধরো অ্যালকোহল একটা সমগোত্রীয় শ্রেণী, হোমোলোগাস সিরিজ, অ্যালকোহল কেমন টাইপের বিক্রিয়া দেওয়া উচিত? সংযোজন, প্রতিস্থাপন ফার্স্টলি, সেকেন্ডলি ইলেকট্রনাকর্ষী নাকি কেন্দ্রাকর্ষী? কেউ কি একটু চিন্তা টিন্তা করে বলতে পারবা? কোশ্চেন, সাবস্টিটিউশন তো দিবে। অ্যালকোহল কোন প্রতিস্থাপন। বিক্রিয়াটা দিবে? হ্যাঁ প্রতিস্থাপন বা সংযোজন কিন্তু অর্ধেক উত্তর, মানে 4টা অপশন দিচ্ছি এমসিকিউ এর জন্য। এগুলো কিন্তু তুমি ঢাকা ভার্সিটির প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন খুলে দেখবে, এই কোশ্চেনে তুমি 2-3 বার আসছে এরকম পেয়ে যাবে। যে ইথানল মানে কোনটা অ্যালকোহল, নিচের কোন বিক্রিয়াটি দেয়? অপশন 4টা কি কি? কেন্দ্রাকর্ষী সংযোজন, কেন্দ্রাকর্ষী প্রতিস্থাপন, ইলেকট্রনাকর্ষী সংযোজন, ইলেকট্রনাকর্ষী প্রতিস্থাপন। তো এই 4টাই অপশন খোলা আছে। এখন এইগুলার ভিত্তিতে বলো এখানে কোনটা হচ্ছে রাইট অ্যান্সার। হ্যাঁ, নিউক্লিওফিলিক প্রতিস্থাপন। রাহাত বলছে নিউক্লিওফিলিক প্রতিস্থাপন, বাকি আর কেউ যদি বলতে চাও ট্রাই করতে পারো। আর কার কোনো মতামত আছে এটা নিয়ে? ভাই এর ইলেকট্রোফিলিক হওয়ার কথা, কারণ কার্বনের ইলেকট্রোনেগেটিভিটি বেশি কার থেকে বেশি? কার্বনের অক্সিজেন ইলেকট্রোনেগেটিভিটি? থেকে। কার্বনের ইলেকট্রোনেগেটিভিটি অক্সিজেনের চেয়ে বেশি? জুবায়ের, তোমার মাথায় সরি, সামান্য ঠান্ডা পানি ঢালার সময় হয়েছে। কার্বনের হচ্ছে 2.4 বা 2.5, অক্সিজেনের তো অনেক বেশি, 3.5। ঠিক আছে, এখানে হচ্ছে আগেরটার মতোই অবস্থা, এখানে ডেল্টা মাইনাস, এখানে হচ্ছে ডেল্টা প্লাস। তো এখানে যখন তুমি ই প্লাস এবং জেড মাইনাস টাইপ জিনিসপত্র নিবা, বেসিক্যালি জেড মাইনাসটাই সামনের দিকে অ্যাপ্রোচ করবে। তো অ্যালকোহল আসলে কেমন টাইপ বিক্রিয়া দিবে বলতো? নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন। এই কারণে তুমি যখন অ্যালকাইল হ্যালাইড পড়বা, এটা মোটামুটি নৈতিক দায়িত্ব যে অ্যালকাইল হ্যালাইডের ঠিক পরপরই অ্যালকোহল রিলেটেড যদি কিছু পড়তে চাও, তুমি ব্যাপক সিমিলারিটি পাবা, একই রকম ভাবে দেখবা যে বিক্রিয়া টিক্রিয়া গুলা কমপ্লিট হচ্ছে। ঠিক আছে, তো আমরা এই সুযোগ থেকে আর কি আমরা অ্যালকোহলের ব্যাপারে চট করে কিছু বিক্রিয়া হচ্ছে দেখে ফেলতে পারি, কোনো ধরনের পরিশ্রম ছাড়া হচ্ছে কাজ হয়ে যাবে।
হিস্ট্রিক্যালি দুই চার লাইন বলে রাখা ভালো, মানে অ্যালকোহল তো আমরা কেমিক্যালি পড়তেছি, মানে এখানে আসলে এর থেকে শুদ্ধ ভাবে বলারও কিছু নাই। অ্যালকোহল হচ্ছে লিটারেলি মদ টাইপের জিনিসপত্রগুলা, যত রকম এই মদ এবং মদ সম্পর্কিত জিনিসপত্র আছে এগুলা সব হচ্ছে অ্যালকোহলের কন্ট্রিবিউশন, অ্যালকোহলের বিভিন্ন পার্সেন্টেজ এবং বিভিন্ন ফ্লেভার আর কি, ঠিক আছে? তো বুঝতেছো আমরা এমন একটা জিনিস নিয়ে পড়ালেখা করতেছি যেটা হচ্ছে খুবই সেনসিটিভ ইন টার্মস অফ মানে রিলিজিয়াস পার্সপেক্টিভ বলো বা যে পার্সপেক্টিভে বলো। কিন্তু তুমি যদি এই অ্যালকোহলের মেনশন মানে কখন থেকে মানে মানব সভ্যতা অ্যালকোহলের সাথে পরিচিত হয়েছে এটা যদি খুঁজতে চাও, এটা কিন্তু অনেক আগে থেকে তুমি দেখবা যে মানে হিস্ট্রিক্যালি অনেক আগে থেকে মানুষের অ্যালকোহলের সাথে পরিচয় আছে বা মানুষ অ্যালকোহল কনজিউম করতেছিল। এবং তুমি যদি ইসলামেরও শুরুর দিকে হিস্ট্রি দেখো, মানে ইসলামের কিন্তু একেবারে শুরু থেকে আসলে অ্যালকোহল প্রহিবিটেড বা নিষিদ্ধ ছিল না, কিছু সার্টেন ইনসিডেন্টের পরে হচ্ছে এটার উপর একটা মানে বিধি নিষেধ আসছে। এবং ওই যে তোমরা ইভেন আলিফ লায়লা টাইপ যেসব মানে অ্যারাবিয়ান নাইটস টাইপের রূপকথা টাইপ জিনিসপত্র আছে ওখানেও হচ্ছে অ্যালকোহলের মেনশন পাবা। একটা গল্প তো পার্টিকুলারলি আমার মনে আছে, তোমরা শুনছো কিনা ছোটবেলায় জানি না, ওই যে অ্যাডভেঞ্চার অফ সিনবাদ টাইপ জিনিসপত্র থাকে না, তো সিনবাদ তো হচ্ছে হিরো টাইপের মানুষ, তো বিভিন্ন জায়গায় অ্যাটাক ট্যাটাক করে অনেক কিছু তো রাজ্য টাজ্য দখল টখল করে। তো এরকম একটা স্টোরি ছিল যে সিনবাদ হচ্ছে কোনো একটা এরকম লোনলি দ্বীপে হচ্ছে আটকা পড়ে গেছে। তো এখন দ্বীপের মধ্যে সে দেখে যে খুবই বয়স্ক বৃদ্ধ টাইপের একজন মানুষ, মানে খুবই অসহায় টাইপের, সে হচ্ছে বসে আছে এবং সে সিনবাদের হেল্প চাচ্ছে। কিরকম হেল্প? যে সে বলতেছে ভাই আমার বাসা বা বাড়ি তো হচ্ছে অনেক দূরে, এখন অত দূরে তো আমি এই বয়সে এরকম উইক শরীর নিয়ে তো যেতে পারবো না। সো ইট উড হেল্প যে তুমি যদি আমাকে একটু ক্যারি করে ওই পর্যন্ত দিয়ে আসতে পারো। এখন সিনবাদ যেহেতু হিরো মানুষ, সে তার এটা মানা করতে পারবে না, তো সেই বৃদ্ধ যেটা সে তাকে হচ্ছে কাঁধে নিছে, নিয়ে বলছে যে কোন দিক যেতে হবে বলেন, আমি দিয়ে আসতেছি, সমস্যা নেই। তো তারে ডানে বামে অনেক গাইড টাইড করতেছে, ডানে যান বামে যান হ্যান ত্যান। তো অনেকক্ষণ যাওয়াটার পরে মানে সিনবাদের সন্দেহ হয়েছে যে আসলে তার বিহেভিয়ার একটু অ্যাবনর্মালিটি দেখা যাচ্ছে। তো তখন আরো কিছু সময় যাওয়ার পরে বুঝতে পারছে যে যে কাঁধে বসে আছে সেটা আসলে মানে নর্মাল কোনো বৃদ্ধ না, একটু ম্যাজিশিয়ান টাইপ আর কি, একটু নেগেটিভ ভিলেন টাইপ কেউ। এবং সে তো ধরো কাঁধে চেপে বসছে, সে তার নামবে না, মানে জিনিসটা এরকম যে কাঁধে চেপে বসছে এখন তার নামতেছি না, এখন সে সিনবাদরে হচ্ছে এটা ওটা করতে বলে, ফল ফ্রুট খাওয়াতে বলে। And সিনবাদ পড়ছে হচ্ছে মহা ঝামেলার মধ্যে, এই কাঁধে এই জিনিস নিয়ে সে ঘুরে বেড়াচ্ছে। এবং মানে যাই হোক এরকম বিশাল এক স্টোরি। এখন ফাইনালি হচ্ছে কাঁধ থেকে এই বৃদ্ধকে হচ্ছে নামানো হবে কিভাবে, এটা কোনো উপায় টুপায় খুঁজে পাওয়া যাচ্ছে না। এখন তোমরা কি এই গল্প শুনছো, মানে ফাইনাল পার্টটুকু জানো, মানে এই বৃদ্ধকে কিভাবে কাঁধ থেকে নামানো হয়েছিল? না ভাইয়া। আরে এটা তো বেশ ফেমাস গল্প, আচ্ছা এটাও তোমাদের কাছে পৌঁছায় নাই কোনো কারণে। যাই হোক মানে এখন অনেক ঘোরাঘুরির পরে যখন সে কাঁধ থেকে নামতেছে না, তখন হচ্ছে সিনবাদের মাথায় অনেক সাইন্টিফিক বুদ্ধি আসছে। সে যেটা করছে যে বৃদ্ধকে খাওয়ানোর জন্য তো সে বন জঙ্গল থেকে নানা রকমের ফল ফ্রুট তো কালেক্ট করতেছেই। তো সে হচ্ছে কুমড়া বা লাউ টাইপের মানে এই টাইপের একটা সবজি কালেক্ট করছে ওই ঝোপঝাড় থেকে। দেন হচ্ছে সেই লাউ বা কুমড়ার, আমি একটু ড্র করলে মেবি তোমরা বুঝতে পারবা, ধরো এটা লাউ বা কুমড়া টাইপ কিছু একটা, এটার মাথাটা হচ্ছে কেটে ফেলে দিছে, ভিতর থেকে যে নরম শ্বাস টাইপ জিনিসটা সেটাকে হচ্ছে বের করে ফেলছে। তো আলটিমেটলি এটা কি একটা জার টাইপ, একটা পাত্র টাইপ জিনিসে পরিণত হয়েছে। এখন সে প্রতি বেলায় বিভিন্ন ফল ফ্রুট বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করতেছে, খাচ্ছে, বৃদ্ধকে খাওয়াচ্ছে। আর কিছু কিছু ফ্রুট হচ্ছে রস করে চিপে টিপে এটার মধ্যে হচ্ছে ভর্তি করতেছে। তো এখানে সে নানান রকম ফ্রুটস এর জুস হচ্ছে ভর্তি করে এটাকে হচ্ছে মাটির নিচে রেখে দিচ্ছে। তো মাটির নিচে রেখে দেওয়ার পরে হচ্ছে এক দুই দিন পরে এটাকে উত্তোলন করা হয়েছে। তারপর যখন বৃদ্ধ কোনো এক সময় হচ্ছে এরকম পানীয় খেতে চাইছে, তখন বৃদ্ধকে হচ্ছে এই জুস খাওয়ানো হয়েছিল। এইটা খেয়ে হচ্ছে মানে বৃদ্ধ অস্থিতিশীল হয়ে হচ্ছে কাঁধ থেকে নেমে আসছে আর কি। তো এইটা হচ্ছে বলতে পারো যে রূপকথার গল্পে পাওয়া মানে অ্যালকোহলের সবচেয়ে মানে নর্মাল এক্সাম্পল গুলির মধ্যে একটা। তো তুমি এখনো দেখবা যে অ্যালকোহল বইতে যে প্রিপারেশন গুলি দেওয়া থাকে, যে শিল্পক্ষেত্রে বা কমার্শিয়ালি কিভাবে প্রডিউস করা হয়, তার মধ্যে একটা হচ্ছে যে এই মেথডে একদম ন্যাচারাল মেথডে হচ্ছে অ্যালকোহল প্রিপারেশন। এই প্রিপারেশনের মেথড গুলাকে মানে কি বলে আসলে, তাকে বলে হচ্ছে ফার্মেন্টেশন। নাম শুনেছো? জি ভাইয়া, বাংলায় গাজন। হ্যাঁ, এটাকে হচ্ছে ফার্মেন্টেশন বা গাজন বলে, মানে এটা হচ্ছে সবচেয়ে ন্যাচারাল এবং কোনো এফোর্টলেসলি ধরো এই কাজটা হচ্ছে হয়। তো বাসা বাড়িতেও হচ্ছে এগুলি আনইনটেনশনালি অনেক সময় হয়। যেমন ধরো স্টার্চ টাইপের ফুড বা কোনো একটা ফ্রুটস এর জুস, এটা যদি অনেক দিন পরে থাকে বাসায়, ফ্রিজে হোক বা বাইরে হোক, মানে সার্টেন টাইমের পরে এক্সপায়ার করার পরে এটাও কিন্তু আসলে এরকম অ্যালকোহল টাইপ কম্পাউন্ড হচ্ছে কনভার্ট হয়ে যায়। তো এগুলি হচ্ছে মানে এটা কি তোমার জন্য মোটিভেশন না ডিমোটিভেশন বুঝতে পারলাম না, তো এগুলো আসলে খাওয়ার চেষ্টা করলে বিপদ হইতে পারে।
সো বেস্ট থিং যেটা করতে পারো, নিজে না খেয়ে ফ্রেন্ড টেন্ডদের ইনভাইট করে তাদের উপর অ্যাপ্লাই করে দেখতে পারো আর কি সবকিছু ঠিকঠাক আসে কিনা। যাই হোক, মূল জিনিস হচ্ছে অ্যালকোহল, এটা পড়ার জন্য খুব ভালো টপিক এবং এটার ব্যাপারে জানার জিনিস হচ্ছে অনেক। তো প্রথম ইন্টারেস্টিং জিনিস হচ্ছে অ্যালকোহলের ব্যাপারে তো কিছু আইডিয়া আমাদের আছে নামকরণ বা আদার্স পার্ট নিয়ে। এই কম্পাউন্ডটার নাম কি বলো তো? প্রোপানল, এগুলো তো আমরা চিনি, 3 কার্বনের অ্যালকোহল। এই কম্পাউন্ডটার নাম কি? ইথানল। এই তোমরা বলো না কেন, এই কম্পাউন্ডটার নাম কি? এই কম্পাউন্ডটার নাম হচ্ছে মিথানল, ঠিক আছে? মিথান। তো আমরা নিচ থেকে উপরের দিকে একটু ছোট ছোট দিকে যাচ্ছি, 3 কার্বন থেকে 2 কার্বন, 2 কার্বন থেকে 1 কার্বন, 1 কার্বনের থেকে ছোট তো কিছু নাই, হাইড্রোজেন আছে। বলো তো এই অ্যালকোহলের নাম কি? পানি। হ্যাঁ, এটার নাম হচ্ছে পানি। তো এইভাবে দেখানোর উদ্দেশ্য হচ্ছে এইটা তোমাকে বুঝানো যে অ্যালকোহল তো অ্যালকোহল, মানে অ্যালকোহলের পিতামাতা বা বস কে বলো তো? অ্যালকোহলের বস হচ্ছে পানি। জিনিসটাকে অ্যালকোহল কি, এই প্রশ্নের একটা সহজ উত্তর হচ্ছে পানির এই হাইড্রোজেনকে যদি অ্যালকাইল মূলক দিয়ে প্রতিস্থাপন করা যায় তাহলে যেই যৌগগুলি তৈরি হয় সেগুলিকে বলে হচ্ছে অ্যালকোহল। তাহলে অ্যালকোহল কিসের জাতক, এইগুলো এরকম এমসিকিউ আসলে কিন্তু লোকজন খুবই কনফিউজড হয়ে যায় যে কি উত্তর দিব। তো কি বুঝলা, অ্যালকোহল কিসের জাতক, মানে কি থেকে অ্যালকোহল জাত হয় বা উৎপন্ন হয়? অ্যান্সার হচ্ছে পানি থেকে। ঠিক আছে, তো আজকের পর থেকে পানিও হচ্ছে একটু ফিল নিয়ে খাওয়ার চেষ্টা করবা, যে অ্যালকোহল তো অ্যালকোহল, মানে অ্যালকোহলের ধরো মানে উপরের লেভেলের জিনিসপত্র খাচ্ছ আর কি, ঠিক আছে? অ্যালকোহলের বস। হ্যাঁ, অ্যালকোহলের বস, ঠিক আছে। আচ্ছা, তাহলে এইখান থেকে একটা ইম্পর্টেন্ট ক্লু হচ্ছে পানি হচ্ছে আসলে মূল যৌগ, সেখান থেকে আস্তে আস্তে অ্যালকোহল গুলাকে মানে তৈরি করা বা উৎপন্ন করা এটা আসলে সম্ভব। এখন হচ্ছে প্রস্তুতি। দেখবা যে প্রস্তুতির যে ক্যাটাগরি সেখানে অ্যালকোহল আছে। আবার অ্যালকোহলের বিক্রিয়াটা হচ্ছে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন, এটা অলরেডি পড়লাম, তো ওইটাও কমপ্লিশন পাবে আর কি টপিকটা, ওই জন্য আমরা অ্যালকোহলটা পড়তেছি। অ্যালকোহলের প্রস্তুতির মধ্যে হচ্ছে একটু দ্রুত যদি আমরা কয়েকটা প্রস্তুতি নেই, অ্যালকাইল হ্যালাইড মাত্র পড়লাম এই বিক্রিয়া। এখানে যদি তুমি অ্যাকুয়াস কস্টিক পটাশ নাও, জলীয় কস্টিক পটাশ নাও, এখান থেকে হচ্ছে অ্যালকোহল পাওয়া যাবে, পটাশিয়াম হ্যালাইড পাওয়া যাবে। দেন বলো অ্যালকোহলে আর কি প্রস্তুতি তোমরা জানো? এটা বোধহয় তোমরা এসএস থেকেই জানো যে কোন একটা কার্বক্সিলিক অ্যাসিডকে একবার রিডাকশন বা বিজারণ করলে সে অ্যালডিহাইডে পরিণত হয়, অ্যালডিহাইডকে আরেকবার বিজারণ করলে সে হচ্ছে অ্যালকোহলে পরিণত হয়। তো এইভাবে আমরা অ্যালকোহল তৈরি করতে পারি। এখানে 2টা প্রস্তুতি বলা হয়ে গেছে, অ্যাসিড থেকেও তৈরি করা সম্ভব, অ্যালডিহাইড থেকেও তৈরি করা সম্ভব। এখন ছোট ক্লাসে তারা তো কিছু বলা সম্ভব ছিল না, হয়তো শুধু অ্যালকোহল বলা থাকতো, এখন কিন্তু একটু ডিটেলে জেনে রাখতে পারো এটা ইন পার্টিকুলার 1 ডিগ্রি অ্যালকোহলে হচ্ছে পরিণত হয়। ঠিক আছে, অ্যাসিড থেকে অ্যালডিহাইড, অ্যালডিহাইড থেকে 1 ডিগ্রি অ্যালকোহল। এই প্রসঙ্গে আরেকটা বিক্রিয়া বলে রাখা যায় যে অ্যালডিহাইডকে বিজারণ করলে হয় হচ্ছে 1 ডিগ্রি অ্যালকোহল, আর কিটোনকে বিজারণ করলে হয় হচ্ছে 2 ডিগ্রি অ্যালকোহল। এবং এটা কিন্তু আবার প্রুফ করে দেখা সম্ভব, মানে আমরা বললাম তোমাকে বিশ্বাস করতে হবে এরকম না। দেখো এখন কিন্তু আমরা বিজারণ বিক্রিয়াগুলোর ব্যাপারে তো আমাদের এখন অগাধ নলেজ এবং কনফিডেন্স, তাই না? আমরা গতদিনই তোমাদেরকে শেখাচ্ছিলাম। বলো তো কেউ একজন নিজের মতো করে চিন্তা করো তো সবাই, এইটাকে যদি আমরা বিজারণ করতে বলি নেক্সট রেজাল্ট গুলা কি হবে? বলো কি করবো এখানে? ভাই ওই যে অক্সিজেনের বন্ধনটা ভাঙবে, ওইখানে একটা মানে রাইট, এইচ এখানে কোনো কার্বনের হ্যালাইড এখানে এই হাইড্রোক্সাইড নাই, তো এখানে পরের ধাপে চলে যেতে হবে। পরের ধাপ হচ্ছে পাই বন্ধন ভাঙা। পাই বন্ধনে যদি ভেঙে দেই তাহলে দেখাইছিলাম তোমাদেরকে একটা বন্ধন অক্সিজেনের কাছে থাকবে, একটা বন্ধন হচ্ছে কার্বনের কাছে আসবে। দেন 2টা হাতে আমরা কি যোগ করব? হাইড্রোজেন। দেখো এটা একটা 2 ডিগ্রি অ্যালকোহল হয়েছে কিনা বলো তো?
ঠিক আছে, তার মানে এগুলা মুখস্থ করা লাগবে না পুরাপুরি, বাট মুখস্থ থাকলে সুবিধা পাবা, কাজকর্ম তাড়াতাড়ি সলভ হবে, এই হচ্ছে সুবিধা। ঠিক আছে, তাহলে আমরা অলরেডি অ্যালকোহলের কয়েকটা প্রস্তুতি তোমাদেরকে বলে ফেললাম, অ্যালডিহাইড থেকে 1 ডিগ্রি বা কিটোন থেকে 2 ডিগ্রি অ্যালকোহল। দেন হচ্ছে দেখো আর কিছু মনে টনে পড়ে কিনা তোমাদের। এই বিক্রিয়া বোধহয় তোমাদের 9-10-এর ছিল, মানে উল্টো বিক্রিয়া, মানে আমরা যখন অ্যালকিন প্রস্তুত করেছিলাম তখন আমরা বলেছিলাম যে অ্যালকোহলকে নিরুদন করতে হবে, মানে অ্যালকোহল মাইনাস পানি ইকুয়াল টু হচ্ছে অ্যালকিন। তাহলে উল্টো ভাবে কি বলা যায়, অ্যালকিন প্লাস পানি ইকুয়াল টু হচ্ছে অ্যালকোহল। এই বিক্রিয়াটা আমরা টেস্ট করে দেখছিলাম এবং এটাও সঠিক পাওয়া গেছে। জাস্ট অ্যালকিন ডিরেক্টলি পানির সাথে আসলে আক্রান্ত হয় না বা বিক্রিয়া করতে চায় না দেখে একটু ছলে বলে কৌশলে বিক্রিয়া করতে হয়। অ্যালকিনকে প্রথমে অ্যাসিডের মধ্যে দিয়ে তারপরে পানিটা যোগ করতে হয়, বাট বটম লাইন বা বিক্রিয়ার মোটিভেশন সেম, যে অ্যালকোহল মাইনাস পানি ইকুয়াল টু অ্যালকিন। তো পানিটা যদি সাইড চেঞ্জ করে দাও, মানে নর্মাল বীজগণিতের মতো অ্যালজেব্রিক ইকুয়েশনের মতো, তখন তোমার এটা মনে হবে যে অ্যালকোহল ইকুয়াল টু অ্যালকিন প্লাস পানি। তো সেই জিনিসটারই একটা প্রতিফলন এবং রেজাল্ট হচ্ছে এখানে দেখা যাচ্ছে। ঠিক আছে, অলরেডি 4টা প্রস্তুতি হয়ে গেছে, আমরা তোমাদের দায়িত্ব রাখতে পারি। একটা হচ্ছে গ্রিগনার্ড বিকারক থেকে। তোমাদের মনে আছে আমরা গত টপিকের মধ্যেই লাস্ট 1-2 লেকচারের মধ্যেই গ্রিগনার্ড বিকারক থেকে কিভাবে 1 ডিগ্রি অ্যালকোহল, 2 ডিগ্রি অ্যালকোহল, 3 ডিগ্রি অ্যালকোহল পেতে হবে এগুলো নিয়ে কিন্তু কথাবার্তা বলতেছিলাম। তো এটা লিখতেছি না, এটা প্রিভিয়াসলি ডান। ঠিক আছে, দেন বই দেখো, যদি আরো কিছু থাকে নিজে দেখবে যে কমন পুরনো জিনিসপত্র, নতুন থাকলে আমরা আবার তোমাদেরকে দেখাই দিব। তো এখন আমরা প্রস্তুতি নেওয়ার কথা না বলি, 5টা প্রস্তুতি জানা মানে অলরেডি বিশাল ব্যাপার। ঠিক আছে, আমরা ডিরেক্ট কেমিক্যাল রিয়েকশনে যাওয়ার আগে এই বিষয়টা নিয়ে কথা বলতেই হবে, কারণ এটা এক্সামের জন্য ভয়াবহ ইম্পর্টেন্ট। এটা হচ্ছে সলিউবিলিটি, অ্যালকোহলের সলিউবিলিটি। অ্যালকোহলের পানিতে দ্রাব্যতা বা পানিতে দ্রবণীয়তা, বলো এ ব্যাপারে তো তোমাদের অনেক নলেজ থাকার কথা, এসএসসি তে এই জিনিসটা খুবই ফেমাস জিনিস ছিল। অ্যালকোহল কি পানিতে দ্রবীভূত হয়? হলে কেন হয়, না হলে কেন হয় না, এই প্রশ্নের উত্তর কি? হাইড্রোজেন বন্ধনের কারণে হয়। হয়। তো প্রথম কথা, জুবাইর যেটা বলতে যাচ্ছে দ্রবীভূত হয় এবং হাইড্রোজেন বন্ধনের জন্য হয়। বাকিদের কার কি মতামত, যদি কেউ কিছু বলতে চাও বলতে পারো। ঠিক আছে, এই চিত্রটা দেখলে মোটামুটি ভাবে আইডিয়া হয়ে যায়। এমনিতে তো এই টপিক আসলে সহজই, তাই না? পানিতে দ্রাব্যতা বললে কি লিখতে হয় না লিখতে হয় এগুলো ফার্স্ট পার্ট থেকে আমাদের ভালোই জানা আছে। প্রথমে জিনিসটা বলতে হবে যে অ্যালকোহলের যে ওএইচ পার্টটা, এখানে কিন্তু তড়িৎচঞ্চকতার খুবই উল্লেখযোগ্য একটা পার্থক্য আছে। এই পার্টটা ডেল্টা প্লাস, এই পার্টটা হচ্ছে ডেল্টা মাইনাস। তো এই পার্টটুকু কিন্তু ভালো রকমের পোলার। অনেকে আবার যেটা লিখে ফেলে যে অ্যালকোহল হচ্ছে একটা পোলার যৌগ, পুরো যৌগটাকে কিন্তু এইভাবে পোলার বললে একটু সমস্যাই, কারণ একটা অ্যালকোহল বেসিক্যালি কেমন, CnH2n+1 OH। আমরা বলতে যাচ্ছি এই জায়গাতে ইলেকট্রোনেগেটিভিটি ভালো একটা ডিফারেন্স আছে, এই পার্টটুকু পোলার, এটা নিয়ে কোনো দ্বিমত নেই। এই পার্টটুকু কি একই রকম পোলার তোমাদের মনে হয়? কার্বন আর হাইড্রোজেন বিশিষ্ট যে পার্টটা, হাইড্রোকার্বন লেজ।
অ্যান্সার হচ্ছে না। কার্বন আর হাইড্রোজেনের দ্বারা গঠিত যে অংশটা সেখানে কিন্তু ইলেকট্রোনেগেটিভিটির খুব সিগনিফিকেন্ট কোনো ডিফারেন্স নাই, একটা 2.4 একটা হচ্ছে 2.1। সো হাইড্রোকার্বন পার্টটা কিন্তু নন পোলার, তার মানে একটা অ্যালকোহল ওর পুরো জায়গাটা কিন্তু পোলার না, ওর ফাংশনাল গ্রুপ বা ওএইচ অংশটা হচ্ছে পোলার, আর হাইড্রোকার্বন চেইনটা সেটা আবার হচ্ছে নন পোলার। সবাইকে বুঝতে পারতেছো কিনা দেখো। তাহলে সে যখন পানির মধ্যে যাবে, পানির সাথে তো সে আসলে পানির যে প্লাস মাইনাস প্রান্ত তার সাথে তো সে অবশ্যই বন্ধন করতে পারবে, যেটা দেখা যাচ্ছে চিত্রে। তো এই বন্ধনের মাধ্যমে কি হচ্ছে, এটাকে তো আমরা হাইড্রোজেন টাইপের বন্ধন বলতেছি, হাইড্রোজেন বন্ধন বলতেছি, আন্তঃআণবিক আকর্ষণ বলতেছি, নানান ভাবে এটাকে ডাইপোল ডাইপোল আকর্ষণ বলতেছি। এইসব আকর্ষণ দিয়ে অ্যালকোহল আসলে পানিতে দ্রবীভূত হইতে পারবে। এখন কথা হচ্ছে, তুমি যদি অ্যালকোহলকে পানিতে দ্রবীভূত হইতে পারবে, এটার কারণ হিসাবে বলো যে লাইক ডিজলভস লাইক, যে ওয়াটার হচ্ছে পোলার, অ্যালকোহলও পোলার, তাহলে একটু ঘাপলা থাকে কিনা যে অ্যালকোহলের পুরো পার্টটা তো পোলার না, শুধু ওএইচ পার্টটা পোলার, তাহলে শুধু ওএইচ থাকলেই কি একটা অ্যালকোহল পানিতে দ্রবীভূত হয়ে যাবে? এই পার্টটুকুর কি কোনো কাজ নাই? বা সে কি কোনো হেল্প বা অপোজিশন, মানে কিছু কি করবে না, সে হেল্পও করবে না, ক্ষতিও করবে না, কোনো কিছুই করবে না? অ্যান্সার হচ্ছে এই জায়গাতে আসলে একটু জটিল ভাবে উত্তরটা দেওয়া যায়। সেটা হচ্ছে, প্রথমে এইটা একদম ক্লিয়ারলি বলতে পারতে হবে যে অ্যালকোহলের পুরো যৌগটা আসলে পোলার না, অ্যালকোহলের শুধু মাথা মানে ধরো ওইচ পার্টটা হচ্ছে পোলার, ওর যে লেজ বা বাকি অংশটা হাইড্রোকার্বন পার্টটা এটা কিন্তু নন পোলার। তাহলে একটা যৌগের যদি একটা অংশ পোলার হয় একটা অংশ নন পোলার হয়, বাকিটুকু আমরা হয়তো বুঝতেছি যে পোলার যে অংশটা সেটা অন্য একটা পোলার যৌগের সাথে বন্ধনে আবদ্ধ হবে এবং সে পানিতে দ্রবীভূত হইতে হেল্প করবে। কিন্তু একটা নন পোলার অংশ তো পোলারের সাথে কোনো ধরনের আকর্ষণে যাবে না এবং সে কিন্তু চাইবে এই যৌগটা পানিতে দ্রবীভূত না হোক। তো আলটিমেটলি অ্যালকোহলে পানিতে দ্রবণীয়তার ব্যাপারে কি বলা যায়? বলা যায় যে ছোট অ্যালকোহল যারা, সামারিটা দ্বারা এখানে এসে, যে ছোট অ্যালকোহল যারা, ছোট অ্যালকোহল মানে কি, যাদের কার্বন চেইনটা হচ্ছে ছোট, ধরো মিথানল ইথানল প্রোপানল, এই টাইপের যৌগ যারা, তারা সবাই হচ্ছে পানিতে দ্রবীভূত হয় এবং পানিতে তারা অ্যাবসলিউটলি দ্রবীভূত হয়। অ্যালকোহল একটা স্পেশাল বৈশিষ্ট্য হচ্ছে, মানে দ্রাব্যতার তো একটা সীমা পরিসীমা থাকে, যে ধরো 1 লিটার পানির মধ্যে কতটুকু অ্যালকোহল দ্রবীভূত হইতে পারবে। ছোট অ্যালকোহলের দ্রাব্যতা হচ্ছে ইনফিনিটি, এটাও তোমরা জেনে রাখতে পারো, এমসিকিউ এর জন্য হেল্পফুল হবে। যে অ্যালকোহল হচ্ছে পানিতে যে কোনো মাত্রায় মিশ্রণীয়, তুমি পানি থেকে অ্যালকোহল বেশি দিলেও ও এটা ম্যানেজ করে ওর মধ্যে দ্রবীভূত হয়ে যায়। তো ছোট অ্যালকোহল যারা, এরা পানিতে খুবই ভালো দ্রবণীয় এবং যেটা বললাম যে এদের দ্রাব্যতা হচ্ছে ইনফাইনাইট। দ্বিতীয় কথা হচ্ছে, যদি কার্বন চেইনটা বড় হতে থাকে, মানে ছোট অ্যালকোহল থেকে ও যদি আস্তে আস্তে বড় অ্যালকোহলের দিকে যেতে থাকে, বড় অ্যালকোহলের মানে হচ্ছে যেখানে অ্যালকাইল গ্রুপটা বড় হচ্ছে, 3 4 5 6 7 8 9 10 করে বেশি কার্বনের হচ্ছে, তখন তুমি দেখবা অ্যালকোহলের দ্রাব্যতা আস্তে আস্তে কমতেছে। ধরো প্রথম দিকে ইনফাইনাইট, তারপরে সে 70 60 50 করে মানে বেশি থাকবে বাট কমতে থাকবে, একটা সার্টেন লিমিটে যাওয়ার পরে দেখবা যে অ্যালকোহল আর পানিতে দ্রবীভূত হচ্ছে না। তো অ্যালকোহলের দ্রাব্যতা যখন আসবে পরীক্ষায় যদি লিখতে হয়, তখন তোমাকে পুরো স্টোরিটা হচ্ছে বলতে হবে। অ্যালকোহল মাত্রই পানিতে দ্রবণীয় এরকম কোনো জেনারেল কমেন্ট হচ্ছে করা যাবে না। অ্যালকোহলের পানিতে দ্রবণীয় হওয়ার মতো একটা অংশ আছে, আবার পানিতে দ্রবণীয় হওয়ার জন্য উদাসীন এরকম একটা অংশও আছে। তো ছোট অ্যালকোহল গুলা পানিতে ভালো দ্রবীভূত হয়, কিন্তু অ্যালকাইল মূলকের দৈর্ঘ্য বৃদ্ধির সাথে সাথে দ্রাব্যতা কমতে থাকে এবং একটা সার্টেন লিমিটের উপরে যাওয়ার পরে অ্যালকোহল গুলো আর পানিতে দ্রবীভূত হইতে পারে না। এই পুরো জিনিসটা বলতে পারতে হবে। ভাই তখন কি আর হাইড্রোজেন বন্ধন কাজ করে না? না, তখন আর হাইড্রোজেন বন্ধন কাজ করে না, বা বলতে পারো হাইড্রোজেন বন্ধন মিলে যতটুকু আকর্ষণ তৈরি করে তার থেকে বিশাল বড় অংশ চাই যে সে বন্ধনটা না করুক, তার কোনো আকর্ষণ নাই। ওই জন্য অ্যালকোহলের পরিমাণ কতটুকু মানে মূলকটার ভর কতটুকু আর অ্যালকাইল মূলকটার ভর কতটুকু, এই অনুপাতটা এখানে খুব ইম্পর্টেন্ট। এই অনুপাতটা প্রথম দিকে বেশি থাকে তখন অ্যালকোহলগুলো দ্রবীভূত হয়, কমতে কমতে সার্টেন লিমিটের নিচে নামলে তখন আর দ্রবীভূত হয় না। বুঝছো? মানে জুবাই যদি নর্মালি চিন্তা করো, ওই পার্টটা দিয়ে সে আটকায় থাকলো, বাকি বিশাল একটা ঝুলি টাইপের ওর কাঁধে ব্যাগ টাইপের লাগানো, ওইটাতে ওর আটকায় তো থাকতে হবে উপরে কোথাও। তো সেটা যদি সে না পারে তাইলে আর কিভাবে কি হবে? জি ভাই বুঝছি। বুঝছো? এই হচ্ছে অ্যালকোহলের পানিতে দ্রবণীয়তার ব্যাপার। অ্যালকোহলের কিছু বিক্রিয়া আমরা সব আজকে দেখবো না, বাট অনেকগুলো আমাদের অলরেডি হয়ে আছে, তো আমি বিক্রিয়াগুলোর কথা একটু মনে করাই দিই তোমাদেরকে। অ্যালকোহলের বিক্রিয়া কত রকম হয় এটা নিয়েও ডিসকাশনের সুযোগ আছে, যেন কোনো বিক্রিয়া মিস না হয় পড়ার সময়।
ধরো এটা হচ্ছে সামগ্রিকভাবে কোনো একটা অ্যালকোহলের অংশ, মানে এই যে OH মূলক কার্বনের সাথে কানেক্টেড, এখানে হাইড্রোজেন টাইড্রোজেন থাকবে। তো এটা হচ্ছে জেনারেল একটা অ্যালকোহলের অংশ আর কি। তো এখানে আমরা যেটা বলি অ্যালকোহলের বিক্রিয়াগুলো এইভাবে হয়, কিছু বিক্রিয়াতে এই বন্ধনটা ভাঙে, মানে বাকি সবকিছু ইনট্যাক্ট, শুধু এই বন্ধনটা ভাঙে, এটাকে আমরা বলবো ধরো টাইপ 1 রিঅ্যাকশন। তাহলে টাইপ 1 মানে এভাবে লিখে রাখি, অক্সিজেন হাইড্রোজেনের মধ্যে বন্ধন ভেঙে যে বিক্রিয়াগুলো হয়। টাইপ 2 রিঅ্যাকশন হচ্ছে এমন বিকারক যোগ করা সম্ভব যে এই প্রথম বন্ধনটা ভাঙবে না, যে শুধু এই বন্ধনটা ভাঙবে। তো টাইপ 2 রিঅ্যাকশন বলতে আমরা বুঝবো কার্বন অক্সিজেনের মধ্যকার বন্ধন ভেঙে যে বিক্রিয়াগুলো হয়। টাইপ 3 হচ্ছে এমন বিকারক যোগ করা সম্ভব যে 1 আর 2 এর মতো করে বিক্রিয়া না করে সে 3 নাম্বার বন্ধনটা এসে ভাঙবে। তো টাইপ 3 তে হচ্ছে কার্বন হাইড্রোজেনের মধ্যকার বন্ধন ভেঙে যে বিক্রিয়া হয়। তো বেসিক্যালি অ্যালকোহল এই 3 টাইপের বিক্রিয়া দিবে। এর বাইরে ফোর্থ হচ্ছে এডিশনাল বা স্পেশাল, মানে যেটা হয়তো ওই নিয়মের মধ্যে পড়বে না, নিয়মের বাইরে সে কিছু বিক্রিয়াতে পার্টিসিপেট করতে পারে, এই বিক্রিয়াগুলো হচ্ছে জানতে হবে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের অ্যালকোহলের সিলেবাস বলতে পারো। এই প্রত্যেকটা পার্টের এমসিকিউ এবং রিটেন দুই পার্টের জন্য ইম্পর্টেন্ট। কিছু বিক্রিয়া দেখবা যে শনাক্তকরণ বা ওই ধরনের গুরুত্বপূর্ণ কাজে লাগতেছে, কিছু বিক্রিয়া হয়তো শুধু জাস্ট উৎপাদক গঠন কিভাবে হচ্ছে সেটা বোঝার জন্য লাগতেছে। ঠিক আছে, তো আজকে এই পর্যন্ত থাকতে পারে, সমস্যার কিছু নাই। তোমরা এই পর্যন্ত যতটুকু হইলো এতটুকু একটু সবাই বাসায় স্টাডি টাডি করে রাখো, মানে আমরা কিন্তু একটু দ্রুত আগাচ্ছি এবং অনেক কিছু শেষ হয়ে যাচ্ছে। তো সবাই বাসায় একটু সাথে সাথে থাকার চেষ্টা করো। আমাদের অনেকেরই পরীক্ষা টরীক্ষা চলতেছে, সমস্যা নাই, ওই সিরিয়াসনেসটা রাখো যে পরীক্ষার পরে আসলে একটু সময় দিয়ে শেষ করে ফেলতে হবে। আর যাদের এখনো পরীক্ষা প্রস্তুতির টরীক্ষা স্লাইডটা নাই, একটু দেওয়া যাবে? হ্যাঁ, যাদের পরীক্ষা টরীক্ষা নাই তারা হচ্ছে এখনই ঝড়ে বেগে পড়তে থাকো, সাথে সাথে থাকো আর কি। আর বাকিদের পরীক্ষা শেষ হলে মানে 1 2 3টা লেকচার পরে আমরা অ্যারোমেটিক পার্টটাও শুরু করে দিব। ওই পার্টটা একটু ক্রুশাল এবং এক্সামের জন্য ইম্পর্টেন্ট। তো ওইটা পড়া হয়ে গেলে আমরা বলতে পারবো যে একটা খুব মানে ভালো অবস্থানে থাকবো আর কি। ভাই আমি যে আপনাকে কয়েকটা ছবি দিয়েছিলাম সেইগুলা কি দেখার সুযোগ হয়েছে? না, ওই ছবি দেখার আসলে রাহাত সময় পাই নাই, এরপর আমি দুঃখ প্রকাশ করতেছি, ওটা আমি দেখে তোমার রিপ্লাই দিব না। অত- বিক্রিয়া গুলা বের করলে, টপিক বের করলে এক এক বই এক এক রকম বিক্রিয়া দাও, কোনটা রেখে কোনটা পড়বো আলাদা। সমস্যা নাই, আপাতত তুমি লেকচার থেকে পড়তে থাকো, বা ওই যে বইপত্র উল্টায় যেগুলো পরিচিত লাগে সেগুলো পড়তে থাকো, সমস্যা নাই। আমরা ওই যে আমাদের প্ল্যান হচ্ছে সিলেবাসে যে আর 2টা বিক্রিয়া দেখলা না, আমরা এখনো পড়ি নাই, ফাঁকা আছে, ওই 2টা বিক্রিয়া পড়ে তারপরে হচ্ছে আমরা, এবং পারলে অ্যারোমেটিকটা পড়ে তারপরে হচ্ছে বই দেখা শুরু করব। কারণ বইয়ের যে এলোমেলো অবস্থা, এটা হয়তো বোধহয় বুঝছো যে এখানে যত বেশি পড়ে বই দেখতে যাবা তত সুবিধা পাবা, জিনিসপত্র পরিচিত লাগবে। তার আগ পর্যন্ত হচ্ছে আউলা ঝাউলা থাকবে জিনিসপত্র, আর পুরোটা তো তোমার শর্ট সিলেবাসেও নাই, তো বুঝতেও পারতেছো আরো ঝামেলার পরিমাণ বাড়ছে আর কি এখানে। ঠিক আছে, আজকে থাক এই পর্যন্ত, সবাই পড়তে টড়তে থাকো, আমরা নেক্সট দিন আবার কথা বলবো এগুলো নিয়ে। আল্লাহ হাফেজ সবাইকে। সালাম আলাইকুম ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ হাফেজ।